এই ছোট্ট কাজটা করার জন্য হচ্ছে অ্যাসেম্বলি ভাষার মাধ্যমে অনেক বড় বড় কোড লিখতে হতো। তো এত বেশি কোড লেখা তোমার জন্য কি খুব কষ্টদায়ক না? এরপর আসলে আমাদের মেইন ফাংশনের পরে যা যা আছে সব হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট। বি ভাষাকে একটু আপগ্রেড করেছেন। আপগ্রেড করে উনি একটা ভাষা নতুন আবিষ্কার করেছিলেন, যেই ভাষার নাম হচ্ছে সি ভাষা। ভ্যারিয়েবল শুধুমাত্র মেইন ফাংশন এর মধ্যেই কার্যকরী। সেটি হচ্ছে আমাদের কি? সেটি হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে, যদি এইটা বুঝে থাকো তাহলে এইটা তুমি নিজেই পারবা। ঠিক আছে, তো একটা আমরা এক্সাম্পল দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের লেকচার 2-তে। আমাদের এই সিরিজটি হতে চলেছে তোমাদের বইয়ের আইসিটি বইয়ের অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারটির ইন ডিটেলস লেকচার। অ্যান্ড ধারাবাহিকভাবে আজকে আমরা লেকচার 2 দেখতে চলেছি। তাহলে চলো শুরু করি। আজকে মূলত ভাইয়া তোমাদেরকে সি প্রোগ্রামিং সম্পর্কে বেসিক ধারণা দেব। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করব। অ্যান্ড লাস্ট লেকচারে ভাইয়া তোমাদেরকে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং বিভিন্ন প্রজন্মের ভাষা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছি। তাহলে চলো আমরা প্রোগ্রামিং ভাষার যে সেকেন্ড লেকচার সি প্রোগ্রামিং সম্পর্কে একটু জেনে আসি। তার আগে ভাই তোমাদেরকে একটু বলতে চাই একটা গল্পের মাধ্যমে যে আসলে ভাইয়া সি প্রোগ্রামিং কীভাবে এসেছে বা এটা কী জিনিস। ঠিক আছে, আমি তোমাদেরকে অলওয়েজ হচ্ছে মোটিভেট করি যে তুমি যখন কোনো একটা টপিক সম্পর্কে জানবা বা জানার চেষ্টা করবা, তখন তোমার কাছে 3টা কোশ্চেন খুব ভালোভাবে ক্লিয়ার হতে হবে। ফার্স্ট, যে তুমি যা জানতেছো বা যা শিখতেছো সেটা আসলে কী জিনিস। সেকেন্ড হচ্ছে, এটা তুমি কীভাবে ব্যবহার করবা, বা হচ্ছে হ্যাঁ এটা তুমি কীভাবে ব্যবহার করবা। অ্যান্ড থার্ড হচ্ছে, তুমি এটা কেন ব্যবহার করবা বা তুমি এটা কেন শিখতেছো। ঠিক আছে, এই 3টা কোশ্চেন অ্যান্সার যদি তুমি পেতে পারো, তাহলে আমি আশা করতে পারি তুমি এটা চ্যাপ্টার খুব ভালোভাবে কভার করতে পারবা। ওকে, ফাইন। তো ফার্স্ট অফ অল দেখো আমাদের সি ভাষা কি, আমাদের ফার্স্ট কোশ্চেন। তার আগে ভাই একটু তোমাদেরকে বলে দিই যে প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি। প্রোগ্রামিং ভাষা হচ্ছে, ধরো তুমি এবং তোমার ভাই, বা তুমি ধরো তোমার একটা কাজিন আছে যে হচ্ছে ধরো চায়নাতে থাকে, অ্যান্ড তুমি হচ্ছে বাংলাদেশে থাকো। এখন তুমি শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলতে পারো, আর তোমার সেই চাইনিজ কাজিন ও হচ্ছে ধরো চাইনিজ ভাষায় কথাবার্তা বলতে পারে। হ্যাঁ, এখন তোমরা একজন আরেকজনের সাথে যখন কনভারসেশন করবা, তোমরা কি দুজনের কথা বুঝতে পারবা? অবশ্যই না। তার মানে তোমাদের মধ্যে এমন একজন কাউকে নিয়ে আসতে হবে যে তোমাদের দুজনের ভাষা বুঝে, অর্থাৎ কোনো একজন ট্রান্সলেটর। তুমি ওকে কিছুটা বলবা, ট্রান্সলেটর তোমার কথাটাকে ওই চাইনিজ ভাষায় কনভার্ট করে দিবে। বা চাইনিজ যে বন্ধু, চাইনিজ তোমার যে হচ্ছে কাজিন, সে কিছু একটা বলবে, তোমার যে ট্রান্সলেটর থাকবে মাঝখানে, সে তোমাকে হচ্ছে বাংলা ভাষায় কনভার্ট করে দিবে। বুঝছো? ওকে। তো আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটা সেম হয়েছে। বুঝছো, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে ধরো এই যে আমরা মানুষ, এই যে মানুষ, আর এই ধরো হচ্ছে আমাদের কম্পিউটার। ঠিক আছে, আচ্ছা। তো মানুষ ভাষা যেই ভাষায় কথা বলে, যে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর অন্যদিকে আমাদের কম্পিউটার যে ভাষা বুঝে, কম্পিউটার ভাষা হচ্ছে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই যে দুটা ভাষা আলাদা না, এই আলাদা দুটা ভাষা, ওরা কি দুজনের সাথে কনভারসেশন করতে পারবে এই আলাদা ভাষা নিয়ে? অবভিয়াসলি না। কি করা যায়? ওদের মাঝখানে এমন কাউকে নিয়ে আসতে হবে যে হচ্ছে ওদেরকে ট্রান্সলেট করে দিবে এই দুইটা ভাষাকে। বুঝছো? সেই যে ট্রান্সলেটরটা বললাম, এই যে ট্রান্সলেটরটা, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ভাষা। এটাই হচ্ছে কি বলো ভাইয়া? এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষার কাজ কি? ওর কাজ হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারে যেতে বোঝে এই ভাষাতে কনভার্ট করা। বুঝছো? মানুষ কি বলবে? ইংলিশে কিছু কথাবার্তা বলবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো সেই কথাগুলোকে ও কি করবে? একটা অনুবাদক প্রোগ্রাম আছে, বুঝছো? সেটাকে বলি আমরা কম্পাইলার বলি, ইন্টারপ্রেটার বলি। আমি লাস্ট ক্লাসে দেখাইছি। তো এই ধরনের অনুবাদক প্রোগ্রাম বা এত কিছু বোঝা দরকার নেই, জাস্ট এটুকু বোঝো যে একটা ট্রান্সলেটর দরকার। সেই ট্রান্সলেটরের কাজ কি? সেই ট্রান্সলেটরের কাজ হচ্ছে এই মেশিনের ভাষায় 0-1 বাইনারি ভাষায় কনভার্ট করে দেওয়া, যাতে তুমি যা বলতে চাচ্ছ কম্পিউটার যাতে তা বুঝতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে ভাই আসলে প্রোগ্রামিং ভাষা কী জিনিস। ফাইন, তাহলে আমরা এখন আসি সি প্রোগ্রামিং বা সি ভাষা কী জিনিস। সি ভাষা এইটা জানার জন্য চলো আমরা একটু একটা গল্প জেনে আসি। ঠিক আছে, সেই বহুকাল আগের কথা, 1970 সালের কথা, যখন তুমি খুবই ছোট ছিলা। তো ওই টাইমে কী হয়েছে জানো? ওই টাইমে হচ্ছে ইউনিক্স। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে সুন্দরভাবে বাইরে লিখে দিই। হ্যাঁ, ইউনিক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম আছে। বুঝছো? এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে
বানানোর ট্রাই করতেছিল হচ্ছে আমাদের আগেকার দিনে যে কম্পিউটার সায়েন্টিস্ট ছিল তারা। এই অপারেটিং সিস্টেম, এটা কি ইউনিক্স হচ্ছে একটা ওএস বা অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এটা অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেম বানানোর পরে ওরা হচ্ছে এটিকে অপারেট করতে ট্রাই করতেছিল। অ্যান্ড এই অপারেটিং সিস্টেম অপারেট বলতে এইভাবে চিন্তা করো যে একটা অপারেটিং সিস্টেম বানাইছে, এই সিস্টেমটাকে কীভাবে কাজে লাগাবে বা এই সিস্টেমের সাথে কীভাবে মানে কমিউনিকেট করবে আমাদের সায়েন্টিস্টরা, সেই কমিউনিকেট করার একটা ভাষা ছিল। আর সেই ভাষাটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কি বললাম ভাইয়া? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের কম্পিউটার সায়েন্টিস্ট যারা ছিলেন তারা মূলত ইউনিক্স অপারেটিং সিস্টেমটা তৈরি করেছেন এবং এটির মাধ্যমে তারা হচ্ছে কাজকর্ম করতেন। ওকে, তো এই আমাদের অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ভাষার কিছু অসুবিধা ছিল। অসুবিধা হচ্ছে, আগে সুবিধা বলি। সুবিধা হচ্ছে এটা খুব ছিল ফাস্ট, ঠিক আছে, এটা খুব ফাস্ট ছিল। এবং অসুবিধা হচ্ছে এটা অপারেট করা খুব হার্ড ছিল, মানে ব্যবহার খুব করা যেত না, বুঝছো? তুমি ধরো তোমার কম্পিউটারকে ছোট একটা ইনস্ট্রাকশন দিলা যে তুমি দুইটা সংখ্যা যোগ করো। তো এই ছোট্ট কাজটা করার জন্য হচ্ছে অ্যাসেম্বলি ভাষার মাধ্যমে অনেক বড় বড় কোড লিখতে হতো। তো এত বেশি কোড লেখা তোমার জন্য কি খুব কষ্টদায়ক না? বুঝছো? তারা তো চিন্তা করেছে হচ্ছে এই যে তারা একটা প্রোগ্রাম বানাচ্ছে বা কম্পিউটার জিনিসটা বানাচ্ছে, এটা বানাচ্ছে কেন? মানুষের কাজ সহজ করার জন্য। সহজ করার জন্য যেই জিনিসটা বানানো হচ্ছে, তুমি যদি সেই জিনিসটা কঠিনভাবে কাজ করাও তাহলে লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য মূলত হচ্ছে তারা এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা চিন্তা করতেছে যে আসলে কি করা যায়। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তো আসলে কাজকর্ম করা যাবে না, এমন একটা জিনিস বানাইতে হবে যেটা কি করবে, তাদের কাজগুলো খুব সহজ করে দিবে, তাই না? তো তাদের মধ্যে একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিল, তার নাম ছিল আমাদের হচ্ছে ড্যানিস রিচি। ড্যানিস রিচি, বানানটা ভুল হইতে পারে, বাট তার নাম মাথায় রাখো, তার নাম হচ্ছে ড্যানিস রিচি। হ্যাঁ ভাই, সব কিছু তোমাদেরকে লিখে দিছি, সমস্যা নেই। এই যে ড্যানিস রিচি সাহেব, উনি কি করতেছে, উনি চিন্তা করতেছে যে আচ্ছা, আমরা যে ইউনিক্স অপারেটিং সিস্টেম বানালাম, তারপরে হচ্ছে এটিকে অপারেট করার জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বানানোর পরে তারা হচ্ছে আরেকটা ভাষা, হ্যাঁ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরে তারা আরেকটা ভাষা তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ বা বি ভাষা, ঠিক আছে, বি ভাষা বা বি ল্যাঙ্গুয়েজ। তো এই ভাষাটা আবিষ্কার করা হয়েছিল, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় নাই। তো ওনার যে সহকর্মী যারা ছিলেন তারা হচ্ছে ট্রাই করতেছিল যে আসলে কি করা যায়। তারই মধ্যে আমাদের ড্যানিশ সাহেব, উনি অনেক মাথা খাটিয়ে অনেক চিন্তা ভাবনা করে বি ভাষাকে একটু আপডেট করেছেন, বি ভাষাকে একটু আপগ্রেড করেছেন। আপগ্রেড করে উনি একটা ভাষা নতুন আবিষ্কার করেছিলেন, যেই ভাষার নাম হচ্ছে সি ভাষা। আর এই যে সি ভাষা উনি আবিষ্কার করেছেন, এইটা হচ্ছে এমন একটা ইজি ভাষা যেটা কিনা মানুষও বোঝে, কম্পিউটারও বোঝে, অ্যান্ড মানুষের অপারেট করতে খুব ইজি, বুঝছো? পরবর্তীতে এই সি ভাষার আবিষ্কার হয়েছে কত সালে জানো? সি ভাষা আবিষ্কার হয়েছে আমাদের দেশ স্বাধীনের ঠিক 1 বছর পর, অর্থাৎ 1972 সালে। 1972 সালে এই সি ভাষা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। এই মূলত হচ্ছে আমাদের সি ভাষা কি জানি বুঝে গেছি, কেন তৈরি করা হয়েছিল বুঝে গেছি, যে ইউনিক্স অপারেটিং সিস্টেম অপারেট করা খুব কঠিন ছিল, এই কঠিন কাজটাকে সহজ করার জন্য সি ভাষা তৈরি করা হয়েছে। তারপর কখন তৈরি করা হয়েছিল? 1972 সালে। আমরা কিভাবে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমরা কিভাবে আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, এই পুরো চ্যাপ্টারটাই মূলত হচ্ছে এই কোশ্চেনের উপর বেস করে, বা এই কোশ্চেনের অ্যান্সারগুলোই হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দিব, ঠিক আছে, যে আমরা কিভাবে সি ভাষা ব্যবহার করতে পারি, আর সি ভাষা ব্যবহার করে আমাদের লাভটা কি, আমরা আমাদের কাজগুলো কত সহজ করতে পারি, সেই ব্যাপারগুলোই ভাই তোমাদেরকে এই চ্যাপ্টারে দেখাবো। অ্যান্ড তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, শুধুমাত্র ভাইয়া এই বোর্ডে লিখে লিখে দেখাবো না, আমি তোমাদেরকে কোড করে করে দেখাবো, বুঝছো? আমাদের এই প্লেলিস্টের একবারে শেষের দিকে একটা ভিডিও থাকবে, যে ভিডিওতে আমি তোমাদেরকে যা যা পড়িয়েছি বা যা যা প্রবলেম সলভ করাবো সামনে, সকল কিছু হচ্ছে ভাই কোড করে করে দেখাবো, ঠিক আছে। সো আমাদের এই সিরিজটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আমাদের প্রিভিয়াস HTML সিরিজটার মতো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বুঝে গেছি, আমরা ওভারঅল সকল কাহিনী বুঝে গেছি। আচ্ছা, তাহলে চলো এরপর আসি। এই যে এখন সব এখানে লেখা আছে, দেখো সি ভাষা, হ্যাঁ দেখো সি ভাষা কি বলছে এখানে। ওকে, দেখো সি ভাষা কি, সি হচ্ছে একটা শক্তিশালী ও জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, ঠিক আছে। এবং বলছে আমাদের এই সি ভাষা একটা কি বলতো, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন সি ভাষা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাই তোমাদেরকে বুঝিয়েছি। তার রিজন হচ্ছে যে সি ভাষা এমন একটা ভাষা যেটা মানুষও বোঝে, কম্পিউটারও বোঝে, এই জন্য মানুষের ভাষা। বা আমাদের ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এরা ছিল আমাদের কোন ধরনের ভাষা,
লো ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল। তারপর হাই লেভেল কী ছিল? 3 জেনারেশন, 3rd জেনারেশন, 4th জেনারেশন। আর মাঝখানে কী ছিল? মাঝখানে ছিল আমাদের যে সি ভাষাটা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আমার কথা যদি নতুন লাগে তাহলে আমাদের লেকচার 1টা দেখে আসো, তাহলে ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আচ্ছা, তারপর বোঝা গেছে হ্যাঁ, এটি কেন তৈরি করা হয়েছিল? এটি তৈরি করা হয়েছিল আমাদের আগের ভাষার ধীর গতি ছিল এবং আগের ভাষায় সব কাজ করা যেত না। আগের ভাষাতে যেহেতু সব কাজ করা যেত না, এই জন্য মূলত আমরা নতুন একটা ভাষা তৈরি করেছি যাতে সকল কাজগুলো করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এখানে আর কি বলা হচ্ছে, হ্যাঁ, সহজ কোডিং। এই যে সহজভাবে আমরা হচ্ছে যাতে কোড করতে পারি, এই জন্য মূলত হচ্ছে এই ভাষার উদ্ভব হয়েছে। ঠিক আছে, তোমরা পড়ে নিও, ভাই তোমাদেরকে বুঝাই দিচ্ছি এতক্ষণে সব কিছু। এরপর কিভাবে এবং কখন এটি তৈরি করা হয়েছিল, ঠিক আছে, কিভাবে এবং কখন এটি তৈরি করা হয়েছিল। কি বলতেছে দেখো, 1972 সালে, দেখো সময় কত সাল, 1972 সালে হচ্ছে এই সি ভাষা তৈরি করা হয়েছে। এবং আমেরিকার একটা ল্যাব ছিল, কি ছিল? বেল ল্যাব। এই ল্যাবরেটরিতে, এই ল্যাবে মূলত হচ্ছে সি ভাষা নিয়ে কাজকর্ম করা হচ্ছিল, আমাদের কম্পিউটার সায়েন্টিস্টরা করতেছিলেন। এরপর এটি কে উদ্ভাবন করেছিলেন? আমাদের ড্যানিস রিচি সাহেব। দেখছো, এই যে ড্যানিস রিচি সাহেব, উনি মূলত হচ্ছে আমাদের এই সি ভাষাটি উদ্ভাবন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপর কি বলছে দেখো, তারপর বলছে যে হচ্ছে বি নামক একটি ইতিহাস, হ্যাঁ, বলছে বি নামক একটি পুরনো ভাষার উপর ভিত্তি করে এর নাম দেওয়া হয়েছিল সি। আচ্ছা, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি যেটি খুব পছন্দ করি সেটি হচ্ছে যে আমরা যে পড়তেছি আসলে আমাদের লাভটা কি হতে পারে। ঠিক আছে, আমরা কীভাবে আমাদের প্রয়োজনে এটিকে ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে দেখো অপারেটিং সিস্টেম তৈরিতে ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে সফটওয়্যার ও গেম তৈরিতে ব্যবহার করতে পারি, বুঝছো? সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের গেম তৈরিতে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেম। ঠিক আছে, এমবেডেড সিস্টেম। আচ্ছা, আমাকে বলো, তোমরা কি রোবোটিক্স সম্পর্কে জানো বা রোবট সম্পর্কে জানো? সকার বোর্ড সম্পর্কে জানো? আবার দেখবে হচ্ছে অনেক রোবট আছে, একটা লাইন এঁকে দেয়, সেই লাইন অনুযায়ী চলে। ঠিক আছে, তোমরা যখন আস্তে আস্তে বড় হবা, আস্তে আস্তে এক্সপ্লোর করবা জিনিসগুলো, বুঝছো? তো আমাদের বিভিন্ন ধরনের, আবার তোমরা দেখবা হচ্ছে অনেক গাড়ি আছে, হ্যাঁ, বা অনেক ধরনের ড্রোনগুলো আছে। এই যে ড্রোনগুলো তোমরা অপারেট করো, আকাশে উড়ে, সেখানে অনেক ধরনের কোড করা থাকে। হ্যাঁ, এমবেডেড সিস্টেম একটা জিনিস আছে, এখন বুঝবা না, একটু বড় হও, আস্তে আস্তে বুঝবা। সো এমবেডেড সিস্টেম নামক একটা জিনিস আছে, ওইটা হচ্ছে তোমার এমবেডেড সিস্টেম, এই টপিকটার মাধ্যমে বা হচ্ছে এই জিনিসটা তুমি যদি জানো তাহলে হচ্ছে ওই ছোটোখাটো তুমি রোবট বানাতে পারবা, ছোটোখাটো ড্রোন বানাতে পারবা, অনেক মজার মজার জিনিস আছে এখানে। ঠিক আছে, আচ্ছা, সো এরকম অনেকগুলো কাজকর্ম করা যায় আমাদের সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের একটা কোশ্চেন আসে যে সিকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় কেন? ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই আসে। কি বললাম বলো ভাইয়া, সিকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় কেন? আচ্ছা, সবার আগে আমি তোমাদেরকে বলতে চাই একটু সেন্সিটিভ মানে কি। ঠিক আছে, কেস সেন্সিটিভ মানে কি একটু দেখো, একটু দেখো। আমরা জানি আমাদের হচ্ছে কেস বা আমাদের ওয়ার্ডগুলো মূলত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের আপার কেস এবং আরেকটি হচ্ছে আমাদের লোয়ার কেস। আচ্ছা, সো আমরা জানি আমাদের আপার কেস মানে কি। আপার কেস মানে হচ্ছে বড় হাতের অক্ষর, লোয়ার কেস মানে কি? ছোট হাতের অক্ষর, তাই না? অর্থাৎ আমাদের যে এ, বি, সি, ঠিক আছে, এরা হচ্ছে আমাদের আপার কেস, অ্যান্ড লোয়ার কেস হচ্ছে আমাদের স্মল এ, স্মল বি, স্মল সি, ইটিসি। আচ্ছা, এটুকু তো বোঝা গেছে, তাই না? এখন কথা হচ্ছে এখানে কি বলছে দেখো তো, কেস সেন্সিটিভ। সেন্সিটিভ মানে সেন্সিটিভ মানে হচ্ছে যেখানে বড় হাতের অক্ষর হওয়া উচিত তুমি সেখানে ছোট হাতের অক্ষর দিচ্ছ, তাহলে কি হবে? অবশ্যই হবে না, ক্রস। আবার যেখানে ছোট হাতের অক্ষর হওয়া উচিত তুমি সেখানে বড় হাতের অক্ষর দিচ্ছ বা আপার কেস দিচ্ছ, তাহলে কি আমার প্রোগ্রামটা চলা উচিত? অবশ্যই না। যেখানে যেটি দরকার ঠিক সেখানে সেটি দিবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি ভাইয়া তোমাদেরকে, একটা না, 2-3টা দেখাচ্ছি, নো প্রবলেম। লেটস সে এরকম, আমরা যখন কোনো একটা ইনপুট নিতে চাই কোনো কিছুতে, আমরা সেখানে লিখি হচ্ছে এভাবে স্ক্যানএফ। স্ক্যানএফ দেওয়ার পর হচ্ছে এভাবে একটা ফার্স্ট ব্রেকেট দেই। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি যদি এই যে স্ক্যানএফের মধ্যে যে প্রথম যে অক্ষরটা এস, এটি যদি ছোট হাতের না দিয়ে তুমি যদি বড় হাতের এস দাও, তাহলে কিন্তু হচ্ছে তোমার কম্পাইলার বলে দিবে যে ভাই তুমি এটা ভুল করেছো, তুমি এখানে বড় হাতের এস দিয়েছো, এখানে বড় হাতের এস হবে না, এখানে শুধুমাত্র ছোট হাতের এস হবে। ঠিক আছে, তো এই যে দেখো, ছোট হাতের এস যেখানে হওয়া উচিত ছিল সেখানে আমি ছোট হাতের এস না দিয়ে বড় হাতের এস, ঠিক আছে, বা ক্যাপিটাল লেটার বা আপার কেসের এস দিয়েছি, তাহলে আমার প্রোগ্রাম হচ্ছে এখানে কাজ করবে না। সিমিলারলি আমি যদি কোনো একটা আউটপুট দেখতে চাই তাহলে আমরা লিখি হচ্ছে এভাবে প্রিন্ট এফ। প্রিন্ট এফ লেখার পর এভাবে একটা ফার্স্ট ব্রেকেট দিই। এখন আমি যদি এভাবে না লিখে ক্যাপিটাল লেটারের পি লিখি, RINT, এবং ধরো ক্যাপিটাল লেটারের এফ লিখলাম, তারপর হচ্ছে এভাবে
ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে বলো এই দুটার মধ্যে কোনটা হবে আর কোনটা হবে না? এইটা হবে, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। এটা ভুল হয়েছে, সিনট্যাক্স ইরোর। সিনট্যাক্স ইরোর কি জিনিস, হ্যাঁ, বা বাগ কি জিনিস, ডিবাগ কি জিনিস, আমি কিন্তু লাস্ট ক্লাসে ভালো মতো বুঝিয়ে আসছি। তাও আবার জাস্ট বলতেছি, বাগ মানে 3 ধরনের দেখতে পাই আমরা: সিনট্যাক্স ইরোর, লজিক্যাল ইরোর, রান টাইম অ্যান্ড এক্সিকিউশন ইরোর। তো এটি মূলত হচ্ছে আমাদের সিনট্যাক্স ইরোর। সিনট্যাক্স মানে কি? স্ট্রাকচার। যেমন দেখো, মানুষের কি থাকে? একটা নাক থাকে, দুটা কান থাকে, দুটা চোখ থাকে, তাই না? এটা হচ্ছে কি আমাদের মানুষের ফেসিয়াল স্ট্রাকচার। কিন্তু আমাদের প্রোগ্রামিং ভাষায় এমন একটা স্ট্রাকচার আছে। এখন তুমি যদি ধরো মানুষের নাক একটা জায়গায়, তুমি যদি মানুষের ফেসিয়াল মানে একটা ফেসিয়াল আঁকা ট্রাই করো, একটা নাক দেওয়ার বদলে তুমি যদি 2টা নাক দিয়ে দাও, তাহলে আমাকে বলো সেটা কি আসলে কোনো মানুষের চেহারা হয়েছে? হবে? অবশ্যই না। এটা এরর দেখাবে না, বলবে যে তুমি ঠিকমতো আঁকো নাই। সিমিলারলি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তুমি যদি স্ক্যানএফের জন্য স্মল এস না দিয়ে ক্যাপিটাল এস দিয়ে থাকো, তাহলে বলবে যে ভাই তুমি ভুল করছো, ঠিক আছে? প্রোগ্রাম হচ্ছে তোমাকে চলতে দিবে না, রান হইতে দিবে না, আগেই বলে দিবে যে তুমি ভুল করেছো, তুমি ঠিক করো। ক্লিয়ার? তোমার বুঝে গেছি যে ভাই কেস সেন্সিটিভ জিনিসটা কি। কেস সেন্সিটিভ হচ্ছে যে যেখানে যেই কেস থাকা উচিত, তুমি সেই কেস না দিয়ে যদি অন্য কোনো কেস দিয়ে দাও, তাহলে আমাদের প্রোগ্রাম আর চলবে না, বলে দিবে তুমি স্টপ করো। এটি হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ। তাহলে কি বুঝতেছি? আমাদের সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা মানে হচ্ছে যেই যে ওয়ার্ডটাতে সবগুলো ছোট হাতের অক্ষর হওয়া উচিত, সেখানে ছোট হাতের অক্ষরই হবে। তুমি বড় হাতের অক্ষর দিলে কাটা। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের সি ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, আমাদের সি ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, চলো একটু দেখে নিই আমরা। যেমন দেখো, আমাদের সি ভাষার যখন আমরা শুরু করব, তখন আমাদেরকে এরকম একটা মেইন ফাংশন দিতে হবে, ঠিক আছে? এটা মেইন ফাংশন। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দিতে হবেই, ঠিক আছে? এই মেইন ফাংশন জিনিসটা হচ্ছে আমাদেরকে দিতে হবেই। আমরা যদি এটি না দেই, তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রাম কাজ করবে না। আচ্ছা, আমরা দেখবো সামনে একটা স্ট্রাকচার, সি প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার কেমন হয় আমরা দেখবো, তখন আমরা আরও বেশি ক্লিয়ার হব। এখন জাস্ট আমরা জেনে রাখি, ঠিক আছে, যে প্রতিটা সি প্রোগ্রামিংয়ের কাজ শুরু হয় এবং কার মাধ্যমে? একটা মেইন ফাংশনের মাধ্যমে। এই জিনিসটা আমাদেরকে দিতে হবে। এরপর কি বললাম দেখো তো, আমাদের বললাম যে দেখো, একটা প্রোগ্রামের মধ্যে একাধিক মেইন ফাংশন থাকা যাবে না। একটা প্রোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র একটাই মেইন ফাংশন হবে, একাধিক হওয়া যাবে না। আচ্ছা, এরপর কি বললাম দেখো তো, প্রোগ্রামের মধ্যে সকল স্টেটমেন্ট থাকবে, হ্যাঁ, এবং সেগুলো এই যে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে সবগুলো প্রোগ্রাম তোমাকে রাখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে যদি না রাখো, এই যে দ্বিতীয় বন্ধনী এরকম, ঠিক আছে? আমাদের দ্বিতীয় বন্ধনী হচ্ছে এরকম দেখতে, এদের মধ্যে যদি না রাখো তাহলে প্রোগ্রাম চলবে না। আচ্ছা, থার্ড কি বলছে? প্রতিটা স্টেটমেন্টের শেষে একটা সেমিকোলন, হ্যাঁ, এই যে এভাবে একটা সেমিকোলন সাইন দিতে হবে। তুমি যদি এই একটা সেমিকোলন সাইন না দাও, তাহলে তোমার প্রোগ্রাম চলবে না। বুঝছো? এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। যে আমরা বলেছি কিছুক্ষণ আগে, আমাদের মানুষের যদি ফেসিয়াল স্ট্রাকচারের কথা চিন্তা করি, কি থাকে? নাক থাকে একটা, কান থাকে 2টা, চোখ থাকে 2টা, তাই না? এখন যদি তুমি হচ্ছে কান যদি 4টা-5টা দিয়ে দাও, নাক যদি 2-3টা দিয়ে দাও, তাহলে কি আসলে সেটা মানুষের ফেসিয়াল স্ট্রাকচার হইল না তো? ঠিক তেমনইভাবে আমাদের একটা সি প্রোগ্রামের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারগুলো, এই প্রতিটা পয়েন্ট যদি থাকে, তাহলে বুঝবো যে সেই স্ট্রাকচার ঠিক আছে। যদি না থাকে, সেই স্ট্রাকচার ঠিক নাই। ক্লিয়ার? ওকে। এরপর কি বলছে দেখো তো, একটা হেডার ফাইল থাকতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড দ্বারা যুক্ত করতে হবে। এই জিনিসটা ভাই ভালো মতো বোঝাবো সামনে। তারপর কি বলছে দেখো তো, কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হলে তার জন্য অবশ্যই একটা হেডার ফাইল দিতে হবে। এই হেডার ফাইল সম্পর্কে তোমাদেরকে হচ্ছে বিস্তারিত ভাই সামনে জানাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে তুমি যদি একটা ভাষা জানতে চাও, তার আগে আমাকে তোমাকে একটু বলো যে তোমরা যারা এখন ইন্টারে পড়তেছো, তুমি কি নিজে আমাকে একটু জাস্ট বলো, তুমি কি ইংলিশে খুব ভালো মতো কথাবার্তা বলতে পারো? বা এই ফ্রি হ্যান্ডে অনেক কিছু লিখতে পারো? বলো, পারো? এখন আমি তোমাকে আরেকটা কোশ্চেন করতেছি, দেখো, তুমি কিন্তু ইংলিশ এই সাবজেক্টটা এখন পড়তেছো না, তুমি কিন্তু সেই ছোটোবেলা থেকে পড়তেছো, সেই ক্লাস 1 থেকে পড়তেছো, 12 পর্যন্ত এখন পড়তেছো, বা 11 পর্যন্ত তুমি পড়তেছো, প্রায় 10 থেকে 11 বছর বা 12 বছর ধরে তুমি পড়তেছো ইংলিশ। তাও কি তুমি ইংলিশে কথাবার্তা বলতে পারো? পারো না, আমি জানি তুমি পারো না, ঠিক আছে? তো এখন একটা জিনিস চিন্তা করো, তুমি ইংরেজি একটা ভাষা, তাই না? এই ইংরেজি ভাষাটা তুমি হচ্ছে প্রায় 12টা বছর ধরে বা প্রায় 11টা বছর ধরে তুমি পড়তেছো, বাট এখনো পর্যন্ত তুমি ইংলিশে কথাবার্তা বলতে পারবা না। কিন্তু তুমি চাচ্ছ জাস্ট সি প্রোগ্রামিংটা ভাষা তো তাড়াতাড়ি শিখে যাবা, এতটাই কি সহজ? হ্যাঁ, আসলে এতটাও সহজ না, বাট ভাই তোমাদেরকে সহজ করেই দেখাই দিব, ঠিক আছে? যাতে তোমাদের কাছে সহজ লাগে অ্যান্ড তোমরা
যে ইংরেজি ভাষাটা 11 বছর ধরে শিখতে পারো নাই, সেই সি প্রোগ্রামিং যে ভাষাটা, এই ভাষার এই যে বেসিকগুলো ভাই যে লিখে দিচ্ছে মোট 12টা টপিক, এই টপিক যদি তুমি জানতে পারো তোমার লেভেলে এনাফ, জাস্ট এনাফ, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি জানতে হবে? আইও দ্বারা কি বোঝায় জানো? আইও দ্বারা বোঝায় হচ্ছে এখানে, আইও দ্বারা কি বোঝায় জানো? আইও দ্বারা বোঝায় এখানে আসলে হচ্ছে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট, ইনপুট এবং হচ্ছে আউটপুট, ইনপুট আউটপুট হচ্ছে এভাবে আইও দ্বারা ডিফাইন করি আমরা, ঠিক আছে। সো আমরা ইনপুটের জন্য হচ্ছে, আমরা ইনপুটের জন্য একটা ফাংশন ব্যবহার করি, সেই ফাংশনটার নাম হচ্ছে ইনপুটের জন্য আমরা একটা ধরো ফাংশন কি জিনিস তোমরা জানো না, দেখ সহজভাবে বলি, ইনপুটের জন্য হচ্ছে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি, ঠিক আছে। কি ব্যবহার করি? ইনপুটের জন্য হচ্ছে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি, সেই কিওয়ার্ডটা হচ্ছে দেখতে এমন দেখা যায় যে স্ক্যান এফ। আচ্ছা, অন্যদিকে আমরা আউটপুটের জন্য হচ্ছে আরেকটা কিওয়ার্ড ব্যবহার করি, সেই কিওয়ার্ডটা দেখতে হচ্ছে এরকম, প্রিন্ট এফ দেওয়ার পরে এভাবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। তো আপনার ইনপুট এবং আউটপুট কিভাবে বা কোন কিওয়ার্ডের মাধ্যমে নিতে হয় বা কোন ফাংশনের মাধ্যমে নিতে হয় আমরা জাস্ট দেখছি, ঠিক আছে, আমরা জাস্ট দেখছি, পর আমরা ইউজ করব। তো আমরা বুঝে গেলাম যে ভাই আমাদের হচ্ছে ইনপুট এবং আউটপুট জিনিসটা বুঝে গেছি আমরা, ঠিক আছে, যে এরকম দুটা কিওয়ার্ড আমরা যদি ইউজ করি তাহলে আমরা ইনপুট বা আউটপুট নিতে পারবো। ইউজারের কাছ থেকে বা তোমার কাছ থেকে আমরা কোনো একটা ইনপুট নিব, তোমাকে এভাবে জিজ্ঞাসা করবো যে ভাই তুমি আমাকে দুটো সংখ্যা বলো, দেন তুমি আমাকে দুটো সংখ্যা বলবা, ধরো তুমি বললা হচ্ছে 5 আর 6, দেন আমার প্রোগ্রামটাকে আমি হচ্ছে এমনভাবে কোড করবো বা এমনভাবে হচ্ছে লজিক দিয়ে দিব, ও কি করবে তোমাকে হচ্ছে দুইটা সংখ্যার অ্যাভারেজ বের করে দিতে পারবে, দুইটা সংখ্যার হচ্ছে যোগফল বের করে দিতে পারবে, গুণফল বের করে দিতে পারবে, তারপর হচ্ছে কি ডিভিশন বের করে দিতে পারবে, বুঝছো, সাবস্ট্রাকশন বের করে দিতে পারবে, বুঝছো। এরকম হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম বানানো যাবে, তোমরা নিজেরাই বানাবা, আমি তোমাদেরকে জাস্ট দেখাবো, তোমরা পরবর্তী নিজেরাই বানাবা, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ইনপুট ইউজারের কাছ থেকে এরকম ইনপুট নেওয়া যায় বা ইউজারকে বিভিন্ন ধরনের আউটপুট দেখানো যায়। সো ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ব্যবহার করি, আউটপুটের জন্য আমরা হচ্ছে প্রিন্টএফ ব্যবহার করি। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রাকচার অফ সি, মানে সি প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার কিরকম দেখা যায়, ঠিক আছে। সি প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কেমন দেখা যায় চলো একটু দেখি আমরা হালকা। আচ্ছা, তো স্ট্রাকচারটা অনেকটা এরকম থাকে, বুঝছো। ফার্স্ট এটা এরকম হেডার ফেল থাকে, হ্যাশট্যাগ ইনক্লুড দেওয়ার পরে হচ্ছে এভাবে stdio .h, এরপরে হচ্ছে এখানে ইন্ট মেইন, এই কথাটা বলতে হয়, বলার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এরপর মাঝখানে এখানে তুমি তোমার সকল ধরনের কন্ডিশন অ্যান্ড টার্ম যা ইচ্ছা লিখবা, লেখার পরে হচ্ছে এখানে শেষে একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে রিটার্ন জিরো লেখার পরে একটা এই যে সেমিকোলন দিবা, অ্যান্ড শেষে হচ্ছে একটা এইভাবে, শেষে একটা এইভাবে হচ্ছে কি দিবা বলো তো? আচ্ছা, এটা কি বললাম বলো তো? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ সি, মানে সি প্রোগ্রামিং এর একটা স্ট্রাকচার, ঠিক আছে, বা গঠন, যে দেখতে কেমন লাগে। ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট, আচ্ছা এখানে সি প্লাস প্লাসের মতো করে ফেলছি, ওকে, stdio ডট এইচ, এই কথাটা বলতে হয়। দেন ইন্ট মেইন, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, এরপর একটা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর এর মধ্যে তুমি যা ইচ্ছা লিখবা, যা লিখবা তাই হচ্ছে তোমাকে ধরো, মানে তুমি যে ধরনের কাজকর্ম করবা, ঠিক আছে, সেই হিসেবে এখানে কন্ডিশন লিখবা, যা ইচ্ছা লেখা লিখবা। আচ্ছা, শেষে একটা এভাবে রিটার্ন জিরো দিয়ে শেষ করে দিবা। তো এরকম হয়ে থাকে মূলত হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার, তোমাদেরকে আমি দেখাবো সামনে। এরপর হচ্ছে তোমরা হেডার ফাইল সম্পর্কে জানবা, ডেটা টাইপ সম্পর্কে জানবা, কনস্ট্যান্ট সম্পর্কে জানবা, ভ্যারিয়েবল, অপারেটর, অপারেন্ট, এক্সপ্রেশন, কন্ডিশনাল স্টেটমেন্ট। এরপর হচ্ছে এর মধ্যে আছে তোমার ইফ এলস আছে, লিখে নেই, আচ্ছা ইফ এলস, ঠিক আছে, ইফ আছে, এলস ইফ আছে, তারপর হচ্ছে তোমার এলস আছে, এরপর হচ্ছে তোমার এই যে কন্ডিশন, সুইচ কেস, ব্রেক কন্টিনিউ, হ্যাঁ, আবার বিভিন্ন লুপ আছে, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, অনেকগুলো লুপ আছে, অ্যারে আছে, ফাংশন আছে। এই টপিকগুলো তো সম্পর্কে তুমি জানলে আমি আশা করি খুব ভালো মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলো আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা দেখে নিই, যেটা সির স্ট্রাকচারটা আসলে কি হয়, মানে বেসিক স্ট্রাকচার অর্থাৎ কি কি থাকে। সো আমাদের সিতে হচ্ছে ফার্স্ট অফ অল একটা হচ্ছে এরকম ডকুমেন্টেশন সেকশন থাকে, একটা ডকুমেন্টেশন সেকশন থাকে, একটা লিঙ্ক সেকশন থাকবে পরবর্তীতে, তারপর হচ্ছে ডেফিনেশন থাকবে, এরপর হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল সেকশন বা গ্লোবাল ডিক্লারেশন সেকশন থাকবে, মেইন ফাংশন থাকবে, যেটা দেখালাম কিছুক্ষণ আগে মাত্র তোমাদেরকে, যে এই যে মেইন লিখছেন আমি, এই যে মেইন, এই মেইনের মধ্যে যা যা থাকবে সব কিছু বলে আমরা মেইন ফাংশনের মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা,
এরপর তোমার কিছু সাব প্রোগ্রাম থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বলা যায় বেসিক একটা স্ট্রাকচার। চলো আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে একটু প্র্যাকটিস করি, যে দেখি আসলে এই স্ট্রাকচারটা দেখতে কেমন হয়। চলো, এই যে তোমাদের জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসছি। এখন এই প্রোগ্রামের মধ্যে মূলত হচ্ছে আমরা ওই স্ট্রাকচারটা দেখবো যে আসলে স্ট্রাকচারের কোন পোর্শন দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে। তো ফার্স্টে দেখো, আমাদের ফার্স্টে কি ছিল? ফার্স্টে ছিল আমাদের ডকুমেন্টেশন, তাই না? ফার্স্টে কি ছিল আমাদের? ডকুমেন্টেশন সেকশন। তার মানে এখানে আসলে সেই পোর্শন কোনটা? এখানে আমাদের সেই ডকুমেন্টেশন পোর্শনটা হচ্ছে কোনটা? চলো আমরা দেখে নিই একটু। আচ্ছা, এই যে দেখো, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেই জিনিসটা হচ্ছে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। এই তো ঠিক আছে। এবার এই তো সো এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সেকশন। এই তো এটা হচ্ছে আমাদের কি ডকুমেন্টেশন সেকশন। তো এই সেকশনটাতে তুমি যখন দেখবা যে এরকম একটা সাইন দেখবা, ঠিক আছে, এই যে এরকম সাইন দেখাচ্ছে ভাই, এই যে এই এরকম মাঝখানে ধরো অনেক করে কিছু লেখা থাকবে, অ্যান্ড শেষে যদি ধরো এরকম এরকম একটা সাইন থাকে, তাহলে বুঝি এই জিনিসটাকে আমরা কি বুঝি জানো? এটাকে আমরা বলতেছি হচ্ছে কমেন্ট করা। হ্যাঁ, কি বলি বলো তো? কমেন্ট করা। হ্যাঁ, কমেন্ট করা বলি এটাকে। সো তুমি যদি কোথাও ভাবে কমেন্ট করে রাখো, তাহলে তোমার হচ্ছে আউটপুটে এই জিনিসটা দেখা যাবে না, শুধুমাত্র তুমি কোডই দেখতে পাবা, ঠিক আছে। কমেন্ট, সো কমেন্ট আমরা এভাবে করতে পারি। এবং আরেকটা উপায় আছে কমেন্ট করা, সেটা হচ্ছে ধরো এভাবে যদি দুইটা তুমি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দাও, অ্যান্ড এখানে তুমি যা ইচ্ছা লেখো, যেমন আমি যদি লিখি আমাদের, বা ভালো জিনিস লিখতে পারি আমি এখানে, ধরো লিখে হচ্ছে কোড ক্যাফে বাই সাকিব, ঠিক আছে। তো তুমি যদি ধরো এই কথাটা লিখে ফেলো, তাহলে তুমি শুধুমাত্র তোমার কোডের মধ্যে দেখতে পাবা, বাট আউটপুট এগুলি কিছুই দেখা যাবে না যদি কমেন্ট করে রাখো, বুঝছো? ওকে, আচ্ছা। তো বুঝে গেছি যে ভাই এটা হচ্ছে আমাদের কি ডকুমেন্টেশন সেকশন। এটা হচ্ছে কি বলতো আমাদের ডকুমেন্টেশন সেকশন, আমরা বুঝে গেছি। আচ্ছা, ওকে, আমরা ডকুমেন্টেশন সেকশনটা বুঝে গেছি। এরপরে নিচে আসি, দেখো ইনক্লুড stdio.h, হ্যাশট্যাগ ইনক্লুড conio.h। আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে কি বোঝায় জানো? চলো আমরা একটু দেখে নিই, আমাদের স্ট্রাকচারে দেখে নিই। আমাদের ডকুমেন্টেশনের পরে কি ছিল বলতো? লিঙ্ক সেকশন ছিল। তার মানে আমরা বুঝে গেছি এটুকু অ্যাটলিস্ট, যে এটুকু হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন, ঠিক আছে। কি বললাম দেখো তো? লিঙ্ক সেকশন। হ্যাঁ, এই যে এটুকু হচ্ছে আমাদের কি লিঙ্ক সেকশন। এই তো আমাদের লিঙ্ক সেকশন। হ্যাঁ, লিঙ্ক, এই যে এটুকু হচ্ছে আমাদের লিঙ্ক সেকশন। আচ্ছা, এরপরে দেখো এই যে হ্যাশট্যাগ ডিফাইন, দেখো তো ডেফিনেশন সেকশন আছে না? এই যে ডেফিনেশন সেকশন। তার মানে এই যে ডিফাইন যে জিনিসটা বললাম, এই যে ডিফাইন, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। এটি হচ্ছে আমাদের কি বলতো? ডেফিনেশন সেকশন, বুঝছো? এটি হচ্ছে আমাদের ডেফিনেশন সেকশন। এরপরে দেখো এই যে মেইন ফাংশন, দেখো তো এই যে মেইন ফাংশনের উপরে যা আছে, এদেরকে আমরা বলি হচ্ছে গ্লোবাল সেকশন। হ্যাঁ, এই যে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, কি বলি? গ্লোবাল ডিক্লারেশন সেকশন। তাহলে এই যে মেইন ফাংশনের উপরে যা যা আছে, মেইন ফাংশনের উপরে যা আছে, এই যে মেইন ফাংশনের উপরে যা যা আছে, এটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল। হ্যাঁ, কি বলি বলতো? গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আচ্ছা, গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আচ্ছা, গ্লোবাল ডিক্লারেশন সেকশন ক্লিয়ার। এরপর দেখো, এরপর কি আছে বলো তো? আমাদের মেইন ফাংশনটা আছে, আমাদের মেইন ফাংশন। এই মেইন ফাংশনের মধ্যে কি আছে বলো তো? বিভিন্ন ধরনের এক্সিকিউশন পার্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা মেইন ফাংশনটা কি চিনি না সবাই বলো তো? আমাদের মেইন ফাংশনটা কি আমরা সবাই চিনি কিনা বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বলতো? মেইন ফাংশন, মেইন ফাংশন। এটি হচ্ছে কি বলতো? আমাদের মেইন ফাংশন। আর এই মেইন ফাংশনের ভিতরে, আর আমাদের এই যে মেইন ফাংশনের ভিতরে যা যা আছে, এই যে আমাদের মেইন ফাংশনের ভিতরে যা যা আছে, সব কিছু হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট, বা হচ্ছে হ্যাঁ এক্সিকিউশন পার্ট বা সাব প্রোগ্রাম সেকশন। তো এদেরকে আমরা কি বলি বলতো? এক্সিকিউশন
এক্সিকিউশন পার্ট বলি, ঠিক আছে? এদেরকে আমরা কি বলি বলো তো? এক্সিকিউশন পার্ট বলে থাকি। বলো, সবাই বুঝছো না একটা সি প্রোগ্রামিং স্ট্রাকচারটা কেমন হয়? ফার্স্টে এতটুকু কি ছিল বলো তো? যা এই যে কমেন্টের মধ্যে আমরা মূলত যা যা রাখছি সব কিছু হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সেকশন। তারপরে আমরা যখন হচ্ছে এই যে হ্যাশট্যাগ ইনক্লুড যখন দিব, হ্যাশট্যাগ ইনক্লুড, ঠিক আছে, ইনক্লুডের মধ্যে যা যা থাকবে সব কিছু আমাদের হচ্ছে লিঙ্ক সেকশন। এরপর ডিফাইন দ্বারা যদি কোনো কিছু বলে থাকি সব কিছু হচ্ছে আমাদের ডেফিনেশন সেকশন। এরপরে দেখো আমাদের মেইন ফাংশনের উপরে যা যা দিব সব হচ্ছে আমাদের গ্লোবাল ডিক্লারেশন সেকশন। আচ্ছা, এরপর আসলে আমাদের মেইন ফাংশনের পরে যা যা আছে সব হচ্ছে আমাদের এক্সিকিউশন পার্ট। ক্লিয়ার? সব হচ্ছে আমাদের কি বলতো? এক্সিকিউশন পার্ট। ক্লিয়ার না ব্যাপারগুলো? আশা করি বুঝতে পারতেছো তুমি। আচ্ছা, আমরা একটা বেসিক কি দেখলাম বলো তো? বেসিক স্ট্রাকচার দেখে ফেলাম আমাদের সি প্রোগ্রামিং এর। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে হেডার ফাইল সম্পর্কে, যে ভাই আসলে হেডার ফাইল কি জিনিস। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি না হেডার ফাইল একটা কথা, তাই না? আচ্ছা, হেডার ফাইল মূলত হচ্ছে আমাদের এই যেরকম হ্যাশট্যাগ ইনক্লুড, ঠিক আছে, হ্যাশট্যাগ ইনক্লুড, এরপর এখানে যা ইচ্ছা কিছু একটা থাকতে পারে, ঠিক আছে, .h কিছু একটা থাকতে পারে। তো এই আসলে হেডার ফাইলটা কি? এই যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই কি জিনিস, অ্যান্ড দেন হচ্ছে কেন ব্যবহার করব, ঠিক আছে, কেন ব্যবহার করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হেডার ফাইল কি জিনিস। আসলে হেডার ফাইল হচ্ছে এমন একটা ফাইল যে ফাইল মূলত হচ্ছে তোমার প্রোগ্রামকে বলে দেয় যে প্রোগ্রামের মধ্যে যে সকল ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে, কি বললাম আবার, প্রোগ্রামের মধ্যে যে সকল ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে এই ফাংশনগুলো হচ্ছে ওই হেডার ফাইলের আন্ডারের কিছু লাইব্রেরি ফাংশন। বুঝছো? আচ্ছা, একটু ইজি করে বলে দিই। হ্যাঁ, ধরতে পারো এরকম, হ্যাঁ, ধরো আমাদের হচ্ছে কোড ক্যাফে বাই সাকিবের লেটসে আমাদের ধরো একটা পাবলিকেশন আছে, ঠিক আছে, আমরা কিছু বই টই হচ্ছে সেল করি, ঠিক আছে, লেটসে, যদি এমন কিছুই করি না, জাস্ট বলতেছি। ধরো আমাদের পাবলিকেশনের, ধরো আমাদের বই আছে, ধরো আমাদের কিছু বই আছে, আমাদের বইয়ের নাম হচ্ছে কোড ক্যাফে বাই সাকিব, ঠিক আছে, এরকম। তো আমাদের বইতে আমাদের একটা বই আছে হচ্ছে এরকম যে আমরা সেই বইটা হচ্ছে ফুললি ডেডিকেটেডভাবে সি প্রোগ্রামিং নিয়ে লেখা হয়েছে, মানে সেখানে সি প্রোগ্রামিং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লেখা হয়েছে। অ্যান্ড ধরো আরেকটা বই হচ্ছে আমাদের যে বইতে পাইথনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হয়েছে, ঠিক আছে। অ্যান্ড আরেকটা বই ধরো আমাদের সে বইয়ের মধ্যে হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জাভা শেখানো হয়েছে। তো এখন আমাকে বলো, কেউ যদি চায় এই বইগুলো নিতে, ঠিক আছে, তো এই বইগুলো আসলে কোরকে, মানে এই বইগুলো আসলে কোত্থেকে আসছে? কোড ক্যাফে বাই সাকিব থেকে আসছে না। এখন কেউ যদি জানতে চায় বা কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই এই বইটা, এই যে আমি যে বইটা ধরতেছি, ধরেন আমি একটা জাভার বই ধরতেছি বা ধরেন আমি সি প্রোগ্রামিং একটা বই ধরতেছি, তো ভাই এই বইটা আসলে কোত্থেকে আসছে বা কার বই? তো দোকানদার বলে দিবে যে ভাই এই বইটা হচ্ছে কোড ক্যাফে বাই সাকিবের বই। ক্লিয়ার? আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে কোড ক্যাফে বাই সাকিব এটা হচ্ছে আমাদের সেই হেডার ফাইলটা, আর এই হেডার ফাইলের আন্ডারে হচ্ছে কিছু ধরনের লাইব্রেরি ফাংশন থাকে, ঠিক আছে। এখন তোমার প্রোগ্রাম যদি ফাংশনকে জিজ্ঞাসা করে যে এই ফাংশন তোমাকে আমি চিনি না, তুমি কোত্থেকে আসছো, তোমার বসকে, তো ও বলে দিবে আমার বস হচ্ছে ওই যে হেডার ফাইলটা সেটা। বুঝছো? ধরো তুমি যদি হেডার ফাইলটা দিয়ে মানে প্রোগ্রামের মধ্যে যদি না দাও তাহলে কি হবে? তোমার প্রোগ্রাম ফাংশনকে জিজ্ঞাসা করবে এই ফাংশন তুমি বলো তো তুমি কোত্থেকে আসছো, আমি তো তোমাকে চিনি না। তখন ফাংশন বলবে তুমি একটু উপরে গিয়ে চেক করো আমার হেডার ফাইল আছে কিনা, যদি থাকে তাহলে তার কাছে জেনে নাও যে আমি কে আসলে। তো আমাদের প্রোগ্রাম আসলে উপরে যেতে 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 দেখবে যে আসলে উপরে কি কোনো হেডার ফাইল আছে। যদি পেয়ে যায় তাহলে তো বুঝে গেল যে আসলে এই হেডার ফাইলটা কিসের। যদি না পায় তাহলে যদি ধরো সে যদি হেডার ফাইল না পায় তাহলে ওই ফাংশনের যে কাজকর্মগুলো করার যে ক্ষমতা ছিল সেটা কি থাকবে? অবশ্যই থাকবে না। বুঝছো? আশা করি বোঝা গেছে যে হেডার ফাইল কি জিনিস বা আমরা এটা কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো আমরা কিছু হেডার ফাইলের উদাহরণ দেখি যেগুলো আমাদের লাগবেই পরীক্ষা না, আমাদের সি প্রোগ্রাম করতে গেলে যেগুলো আমাদের অবশ্যই লাগবে, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো যে stdio.h, ঠিক আছে, যে stdio.h আমরা দেখে আসছি না হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h এইটা। তো এইটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য সে কাজকর্ম করে। অ্যান্ড এই যে তুমি তোমার প্রোগ্রামে যখন হচ্ছে printf বা scanf লিখবা তখন তোমার প্রোগ্রাম হচ্ছে ওদেরকে জিজ্ঞাসা করবে যে scanf printf তুমি তো এখানে আসছো, এখন আমি তো তোমাকে চিনি না। তো আমাদের এই printf scanf ওরা বলে দিবে যে আমাদের একজন বস আছে, বস হচ্ছে একবার উপরে হেডে বসে আছে টপে, আপনি তাকে যে জিজ্ঞাসা করেন যে আমরা কারা, আমরা তার হচ্ছে শিষ্য। তো আমাদের প্রোগ্রাম হচ্ছে এই যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h ওকে গিয়ে জিজ্ঞাসা করবে যে ভাই কথা কি সত্য, এই যে printf scanf গার্সিয়ার
গেটচার, তারপর হচ্ছে ফাংশন বা হচ্ছে পুটচার ফাংশন, এটা কি হচ্ছে আপনার শিষ্য? তো বলে দিবে হ্যাঁ ভাই এটা হচ্ছে আমার শিষ্য। তখন হচ্ছে আর কোনো প্রবলেম হবে না, তখন হচ্ছে এই যে ফাংশনগুলো হচ্ছে আমরা খুব ইজিলি আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে কি বললাম ভাইয়া, যে stdio.h, এই যে আমরা হেডার ফাইলটা ইউজ করতেছি, এর কাজ কি? ইনপুট আউটপুট নেওয়ার জন্য হচ্ছে ব্যবহার করি আমরা, ঠিক আছে? এরপর দেখো conio.h, conio.h এটি কেন ব্যবহার করি? এটিকে মূলত হচ্ছে দেখো কনসোল ক্লিয়ার বা কিবোর্ডে ইনপুট হোল্ড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, ধর ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি তোমার ইউজারকে বলতেছো যে ভাই তুমি আমাকে দুটা নাম্বার দাও, আমি এই দুটা নাম্বারকে হচ্ছে অ্যাভারেজ বের করবে দেখাবো তোমাকে। তো এই যে conio.h, এই কথা যদি তুমি না বলো তোমার হেডার ফাইলে, ঠিক আছে, এর নিচে যদি তুমি হচ্ছে যে getch, তারপর হচ্ছে getch যে ফাংশন যদি না দাও, তাহলে কি হবে জানো? তাহলে হচ্ছে তুমি কোনো ইনপুট, ধরো তুমি বললা যে তুমি আমাকে দুটা ভ্যালু ইনপুট দাও, তুমি যখন ইনপুট নিতে যাবা, তুমি যখন তোমার কিবোর্ডে প্রেস করতে যাবা, তখন দেখবা কাজ করে না, বুঝছো? তখন দেখবা তোমার প্রোগ্রাম কাজ করে না। প্রোগ্রাম বলবে যে এক্সিকিউশন কমপ্লিট, মানে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কাজকর্ম সব করে ফেলছে। ঠিক হইলো কোনো কথা? তুমি ওকে বলতেছো যে ভাই তুমি দুটা ইনপুট দাও, তুমি যখন না, তোমার প্রোগ্রাম তোমাকে বলতেছে যে তুমি দুইটা ইনপুট দাও, তুমি যখন ইনপুট দিতে গেলা, দুইটা ভ্যালু যখন ইনপুট দিতে গেলা, তখন দেখলো বলতেছে যে কাজকর্ম সব শেষ হয়ে গেছে, আপনার ইনপুট দিতে হবে না। তাহলে কি ব্যাপারটা কিছু হইলো না? তো এই জন্য মূলত এই কাজটা যাতে না হয়, যাতে আমরা হচ্ছে খুব ইজিলি ইনপুট নিতে পারি, এর জন্য হচ্ছে আমরা এই conio.h এই হেডার ফাইলটা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের string.h। string.h হচ্ছে ধরো তুমি কোনো একটা বড় ওয়ার্ড, ঠিক আছে, বা বড় কোনো একটা সেন্টেন্স তোমার প্রোগ্রামের মধ্যে লিখতে যাচ্ছ, এই জন্য কি করতে হবে? এই জন্য হচ্ছে আমাদের যে string.h এই হেডার ফাইলটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে যে math.h, এই math.h এটি আমরা কেন ব্যবহার করি জানো? ধরো তুমি তোমার প্রোগ্রামের মধ্যে কোনো ম্যাথ করলা, ধরো তুমি হচ্ছে পাইয়ের মান বের করলা, বা ধরো তুমি কোনো একটা স্কয়ার রুট ইউজ করতেছো, বা তুমি হচ্ছে পাওয়ারের কিছু একটা ইউজ করতেছো, ঠিক আছে? আমরা বলি না যে x⁻³ বা x², এমন কিছু বলি না? তো এইগুলোর জন্য মূলত হচ্ছে আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য মূলত হচ্ছে আমরা math.h এই হেডার ফাইলটা ইউজ করি। এই যে লেখা আছে, দেখো লেখা আছে, টোটাল হিসাব নিকাশ করার জন্য হচ্ছে আমরা এই যে স্কয়ার রুটের জন্য পাও ফাংশন, অর্থাৎ পাওয়ার হিসাবে কিছু অ্যাবসোলিউট ভ্যালুর জন্য সাইন কজ, এদের জন্য মূলত হচ্ছে আমরা কি ব্যবহার করি? math.h এই হেডার ফাইলটা ইউজ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরও কিছু হেডার ফাইলের কথা বলা আছে, তো এইগুলো তোমাদের ইনিশিয়ালি এই মুহূর্তে লাগবে না, ঠিক আছে? তোমরা জাস্ট দেখে নিতে পারো, বাট তোমাদের এই মুহূর্তে লাগবে না, ঠিক আছে? তোমাদের মেইনলি লাগবে হচ্ছে এখানে যে চারটা আছে, বেসিক্যালি এই চারটাই তোমাদের লাগবে, এছাড়া ইউজুয়ালি তোমাদের লাগে না, লাগলে ভাই দেখাই দিব। আর এগুলো তোমাদের লাগবে না, বুঝছো যা বললাম? এরপর আসি আমরা আমাদের হেডার ফাইল সম্পর্কে বুঝে গেছি মোটামুটি। এরপর আসি আমাদের ডেটা টাইপের কথা, ঠিক আছে? ডেটা টাইপ কি জিনিস? আচ্ছা, ডেটা টাইপ হচ্ছে, আমি অফলাইনে খুব মজার ভাবে বোঝাই যে সবাইকে, যে ধরো তোমার বাসায় হচ্ছে তোমার আম্মু দুইটা হচ্ছে ছোটো ছোটো পট আছে, দুইটা ছোটো ছোটো পটের মধ্যে একটাতে চিনি আর একটাতে লবণ রেখে দিচ্ছে, ঠিক আছে? এখন তোমাকে বলছে যে বাবু তুমি আমার জন্য হচ্ছে লবণটা নিয়ে আসো। তুমি কি করবা? যে লবণ, ধরো কি করা উচিত? দুইটা আছে, যে কোনো একটা নিয়ে যাওয়া। এখন ধরো তুমি যদি একটা চালাক হও, তাহলে কি করবা? তুমি হচ্ছে আগে দুটো হচ্ছে খুলে দেখবা, খুলে দেখার পরে দেখবা যে আসলে একটু টেস্ট করে দেখবা যে কোনটা মিষ্টি বা কোনটা হচ্ছে লবণের মতো লাগে। যেটা লবণের মতো লাগবে সেটা তুমি নিয়ে যাবা, তাই না? আচ্ছা, এই হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, ধরো তোমার যে দুটো পট রয়েছে সেই দুটো পটের মধ্যে লেভেলিং করা আছে, একটার মধ্যে লেখা আছে সুগার, আরেকটাতে লেখা আছে সল্ট। ক্লিয়ার? এখন তুমি যখন আসবা, এই দুটা যখন পিক করবা, পিক করার সময় দেখবা না কোথায় সল্ট লেখা আছে বা কোথায় সুগার লেখা আছে। যেখানে সল্ট লেখা তুমি সেটা নিয়ে যাবা, তাই না? এই যে দেখো দুটা পট, এই দুটা পটের মধ্যে এইখানে দেখো ধরো লেখা আছে সল্ট, এখানে ধরো লেখা আছে হচ্ছে সুগার। এখন তোমার মা যখন তোমাকে বলবে যে হচ্ছে সল্ট নিয়ে আসো, তুমি জাস্ট এটা ধরবা, ধরে নিয়ে আসবা। আচ্ছা, এটা ধরবা, ধরে পিক করে নিয়ে আসবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন ধরো হচ্ছে এই যে সল্ট লেখা বা সুগার লেখা, এইখানের মধ্যে একটা লেভেলিং করা থাকে, ঠিক আছে? কি বললাম ভাইয়া? লেভেলিং করা থাকে, লেভেলিং করা থাকে। এই যে লেভেলিং করা যদি না থাকে, তুমি কি আসলে বুঝতে পারবা যে কোনটা আসলে সল্ট বা কোনটা আসলে সুগার? বুঝতে পারবা না। তো আমাদের ডেটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সেম। তুমি যদি তোমার কম্পিউটারের মেমোরিতে কোনো একটা ডেটা রাখতে চাও,
তাহলে মেমোরিকে বলে দিতে হবে যে আসলে আমার ডেটাটা হচ্ছে কি সল্ট নাকি আমার ডেটাটা হচ্ছে সুগার। যদি বলে দাও তাহলে সেই রকমভাবেই যেই ধরনের ডেটা হবে ঠিক সেই রকমভাবেই ও তোমার জন্য জায়গা রেখে দিবে। বুঝছো? ওকে, যেমন ধরো তোমার বাসায় তোমার বাবা হচ্ছে ধরো সল্ট আনসে হচ্ছে ধরো 1 কেজি, অ্যান্ড ধরো সুগার আনসে হচ্ছে ধরো 2 কেজি। তো কোনটা বেশি? অবশ্যই সুগার বেশি। এখন দুইটার পট কিন্তু হচ্ছে বা দুইটার হচ্ছে তোমার ধরো হচ্ছে পাত্র, যে পাত্র রাখি আমরা সেই পাত্র হচ্ছে সেম না। ধরো তোমার কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্র বড় একটা পাত্র ছোট, ঠিক আছে? এখন সুগারের পরিমাণ কি বেশি না? তাহলে যেহেতু সুগারের পরিমাণ বেশি তার মানে কি যে বড় যে পাত্র ছিল সেই বড় পাত্রের মধ্যে সুগার রাখবা, ছোট পাত্রের মধ্যে কি রাখবা? সল্ট রাখবা। তোমার কমন সেন্স কি বলে? এটাই তো বলে। ঠিক তেমনভাবে আমাদের ডেটা যখন রাখবো আমরা আমাদের র্যামের মধ্যে বা আমাদের মেমোরির মধ্যে, তখন আমাদেরকে আগে বলে দিতে হবে যে আসলে ভাই আমার ডেটাটা আসলে কোন ধরনের। এটা কি হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, নাকি হচ্ছে কোনো একটা ভগ্নাংশ সংখ্যা বা হচ্ছে ডেসিমেল সংখ্যা বা ডাবল সংখ্যা। বুঝছো? বা এটা কোনো ওয়ার্ড নাকি, আমাদেরকে বলে দিতে হবে। ক্লিয়ার? তো এটি হচ্ছে মূলত আমাদের ডেটা টাইপ। কি জিনিস বুঝে গেছি? ডেটা টাইপ হচ্ছে এক ধরনের লেভেলিং করা বা লেভেল। আর কেন ব্যবহার করা হয়? যাতে আমাদের মেমোরিতে সঠিকভাবে ডেটা রাখা যায়। অ্যান্ড কীভাবে ব্যবহার করব? আমরা আগে একটা কোনো কিছু যদি রাখতে চাই, আগে ডেটা টাইপ এর নামটা দিতে হয়, এরপর একটা ভেরিয়েবল দিতে হয়, এরপর আমরা সেই ডেটা রাখবো। লেটস একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। ধর আমি বললাম হচ্ছে 25। 25 কি? এটা সংখ্যা। 25 কি? এটা সংখ্যা। তো আমি চাচ্ছি এই সংখ্যাটা হচ্ছে রাখতে। এখন বলো এটা কি একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা রাখার জন্য আমাদের ডেটা টাইপ হচ্ছে ইন্ট বা ইন্টিজার, ঠিক আছে? ইন্ট। অ্যান্ড এইখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিব, বললাম হচ্ছে এজ। এজ ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এই যে 25 এটা কি একটা কনস্ট্যান্ট বা ভ্যালু? এই ভ্যালুটা আমি স্টোর করে রাখতেছি কার মধ্যে? এজ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি ভ্যালুটা স্টোর করে রাখতেছি। আর এই যে ভ্যালুটা আসলে কোন ধরনের? ইন্টিজার নাকি ফ্লোট? ইন্টিজার বা হচ্ছে পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ নাকি কোনো ওয়ার্ড? এটা হচ্ছে মেমোরিকে বোঝাইতে হবে না? এটা বোঝানোর জন্য মূলত হচ্ছে আমি এই যে ইন্ট ব্যবহার করি। মূলত আমি হচ্ছে ইন্ট ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন দেখো তোমাদের জন্য হচ্ছে কিছু ডেটা টাইপ ভাই নিয়ে আসছি, ঠিক আছে? চলো আমরা একটু পড়ে দেখব। যেমন হচ্ছে কার, ঠিক আছে? যেমন হচ্ছে যে কার বা CHAR ক্যারেক্টার। তো এই যে চার বা কার এর মধ্যে মূলত হচ্ছে আমরা কোনো একটা এই যে ক্যারেক্টারগুলো রাখতে পারি, আমরা কোনো একটা ক্যারেক্টার রাখতে পারি এই যে কার এই ডেটা টাইপের মাধ্যমে। এন্ড এটা আসলে মেমোরির মধ্যে যখন তুমি কার এই কথা যখন ডিক্লেয়ার করবা, তোমার মেমোরিতে সবার আগে 1 বাইট জায়গা সে রেখে দিবে, ঠিক আছে? 1 বাইট জায়গা রেখে দিবে। আচ্ছা, অ্যান্ড এর জন্য হচ্ছে কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে, যেমন হচ্ছে যে %C। এই জিনিসগুলো তোমাদের খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে? সো এই যে ভাই যে স্লাইডটা দিলাম এখন তোমাদের ডেটা টাইপের, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমরা নোট করে রাখবা। হ্যাঁ ভাই, একটু সরে যাই, তোমরা একটু পজ করবা, পজ করে হচ্ছে জাস্ট নোট করে রাখবা, ঠিক আছে? পজ করে একটু নোট করে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এটা। তোমাদের MCQ তো আসবেই, MCQ তো আসবেই, এমন একটা স্লাইড এটা। আচ্ছা, এরপর দেখো কি বলছে, দেখো তো, যে কোনো একটা অক্ষর বা প্রতীক সংরক্ষণের জন্য আমরা হচ্ছে এই যে চার বা ক্যারেক্টার এই ডেটা টাইপটা ইউজ করি। আচ্ছা, এখন তুমি বললা যে ভাই আমি কোনো একটা ক্যারেক্টার স্টোর করলাম, ABCD কিছু একটা স্টোর করলাম। এখন আমার মন চাচ্ছে যে আমি ABCD স্টোর করবো না, আমি স্টোর করতে চাই স্বাধীন, আমি স্টোর করতে চাই বাংলাদেশ, ঠিক আছে? আমি ধরো স্টোর করতে চাই হচ্ছে ইউনাইটেড কিংডম, এরকম বড় বড় কিছু, ঠিক আছে? বা বঙ্গোপসাগর, এমন কিছু একটা আমি স্টোর করতে চাই। তাহলে কি করা যাবে? তাহলে হচ্ছে তোমাকে এই যে কার, ঠিক আছে, এই যে কার দেওয়ার পরে এইভাবে হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেটগুলো দিতে হবে, ঠিক আছে? তো এই যে বড় বড় ওয়ার্ড বললাম, এদেরকে আসলে আমরা বলি হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংগুলো আমরা যদি হচ্ছে C++ বা পাইথন সেখানে যদি আমরা ইউজ করতে চাই বা লিখতে চাই, তাহলে এরকম স্ট্রিং এই এটা হচ্ছে ডেটা টাইপ। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ক্ষেত্রে এটা ইউজ করা যায় না। আমরা যদি C++-এ যাই তাহলে হচ্ছে আমরা স্ট্রিং এই ডেটা টাইপ ইউজ করে কোনো একটা বড় ওয়ার্ডকে আমরা স্টোর করতে পারবো বা রাখতে পারবো মেমোরিতে, ঠিক আছে? কিন্তু সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা কাজ করবে না। সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই ধরনের বড় বড় ওয়ার্ডগুলো স্টোর করার জন্য আমরা কি ইউজ করবো? আমরা হচ্ছে যে কার দেওয়ার পরে হচ্ছে বা চার দেওয়ার পরে হচ্ছে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। ক্লিয়ার? এরপরে এই যে দেখো ভাই লিখে দেখছি ইন্ট, মানে হচ্ছে আমাদের ইন্টিজার, ঠিক আছে? কোনোটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে আমরা যদি হচ্ছে স্টোর করে রাখতে চাই তাহলে হচ্ছে আমরা ইন্ট ব্যবহার করব। ক্লিয়ার? দেখো ইন্টের জন্য হচ্ছে আমরা এই যে %d, দেখছো এই যে %d, এই যে %d, ঠিক আছে? এই ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমরা ইউজ করে থাকবো। বুঝছো? আচ্ছা, দেখো লিখে দিছে ভাইয়া যে সাধারণ পূর্ণ সংখ্যা সংরক্ষণের জন্য আমরা ব্যবহার করে থাকি, যেমন এই যে 10, -25, 500, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, তাই না? এরা সবাই হচ্ছে আমাদের কি বলতো? পূর্ণ সংখ্যা। এদেরকে আমি স্টোর করার জন্য হচ্ছে ইন্ট এই ডেটা টাইপটা ইউজ করি। অ্যান্ড ইন্টিজার ও হচ্ছে
2 বাইট অথবা 4 বাইট জায়গা হচ্ছে রেখে দেয়। এখন এখানে 2 বাইট অথবা 4 বাইট বলতেছি কেন? এটা আসলে ডিপেন্ড করে যে তোমার কম্পিউটারটা হচ্ছে কত বিট, হ্যাঁ 32 বিটের নাকি হচ্ছে 64 বিটের, সেটার উপর ডিপেন্ড করে। সো তোমার কম্পিউটারটা যদি হচ্ছে ধরো 32 বিটের হয় তাহলে ও হচ্ছে 2 বাইট জায়গা রাখবে, যদি 64 বিটের হয় তাহলে ও 4 বাইট জায়গা রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি কোনোটা শর্ট ইন্টিজার মানে হচ্ছে ছোট সাইজের পূর্ণ সংখ্যার জন্য যদি ব্যবহার করতে চাই বা আমরা কিছুটা যদি মেমোরিকে বাঁচাতে চাই তাহলে হচ্ছে আমরা শর্ট ইন্টিজার ব্যবহার করে থাকি। বা যদি বড় কোনো ইন্টিজার হয়ে থাকে, বড় কোনো সংখ্যা, যেমন দেখো এই যে বিশাল বড় একটা সংখ্যা, এত বড় সংখ্যা যদি আমরা স্টোর করতে চাই তাহলে হচ্ছে আমরা এই যে লং ইন্টিজার ব্যবহার করে থাকি। আচ্ছা, যদি ধরো আরও বেশি বড় হয়ে যায়, এটা থেকে দেখো এটা কি আরও বেশি বড় না? এরকম বিশাল বড় সংখ্যা যদি হয়ে যায় কোনো একটা ফোন নাম্বার, তাহলে হচ্ছে আমরা কি ব্যবহার করি বলো তো? লং ইন্টিজার ব্যবহার করে থাকি। বাট ইনিশিয়ালি তোমরা হচ্ছে অলওয়েজ ইন্টিজার ব্যবহার করে থাকবা, ঠিক আছে? তোমাদের লেভেলে তোমরা হচ্ছে যে ইন্ট জাস্ট এটা ইউজ করবা বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এরপর আরও কিছু আছে, যেমন আনসাইন্ড ইন, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য। দেখো একটা জিনিস, আমরা যখন ইন্টিজার ব্যবহার করেছি সেখানে কিন্তু আমরা নেগেটিভ কোনো একটা ভ্যালু কিন্তু আমরা স্টোর করতে পেরেছি, তাই না? কিন্তু আমরা যদি আনসাইন্ড ইন্ট ব্যবহার করি তাহলে শুধুমাত্র পজিটিভ সংখ্যা, হ্যাঁ শুধুমাত্র যে ঋণাত্মক নয়, অর্থাৎ শুধুমাত্র পজিটিভ সংখ্যা হচ্ছে আমরা স্টোর করতে পারবো। আচ্ছা, এরপর দেখো ফ্লোট, ডাবল, এগুলো ব্যবহার করে মূলত হচ্ছে আমরা কোনো একটা দশমিক সংখ্যা স্টোর করার জন্য, বুঝছো? কোনো একটা দশমিক সংখ্যা আমরা স্টোর করার জন্য মূলত হচ্ছে ফ্লোট বা ডাবল ব্যবহার করে থাকি। দেখো 3.14 বা হচ্ছে -0.005, এই ধরনের দশমিক যুক্ত সংখ্যাকে ব্যবহার করার জন্য আমরা হচ্ছে ফ্লোট ব্যবহার করে থাকি। আর ধরো দশমিক সংখ্যা যদি আরও বেশি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা ডাবল ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর ডাবলের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফাইডটা হচ্ছে পার্সেন্টেজ অফ এলএফ, ঠিক আছে? কি বললাম বলো তো? হচ্ছে পার্সেন্টেজ অফ এলএফ। আচ্ছা, ফ্লোটের জন্য কি হবে? পার্সেন্ট অফ এফ। ক্লিয়ার? আচ্ছা, আমি আশা করতে পারি তুমি ডেটা টাইপ বুঝছো। তারপর আমরা হচ্ছে কনস্ট্যান্ট সম্পর্কে একটু বুঝে আসি। কনস্ট্যান্ট কি জিনিস ভাই? কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট সম্পর্কে তোমরা সবাই ভালো মতো জানো। কনস্ট্যান্ট, ধরো আমি বললাম এক্স, এক্স কি বলো তো? এক্স হচ্ছে আমার হচ্ছে কি বলো তো? এক্সটা ভ্যারিয়েবল, ঠিক আছে? ধরো আমি বললাম হচ্ছে পাঁচ, আমাকে বলো 5 আর এক্স, এই দুটার ওদের কি ভ্যালু কি চেঞ্জ হয় কোনটা বলো তো? এক্স এর ভ্যালু সময় অনুযায়ী, সময় এবং স্থান অনুযায়ী এক্সের ভ্যালু এক এক সময় এক একটা হতে পারে। বাট 5 ওর ভ্যালু এখন যা আছে 10 বছর পর কি চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই না। যার ভ্যালু কখনো চেঞ্জ হয় না সেটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি, ঠিক আছে? কনস্ট্যান্ট বা ধ্রুবক বলি, তাই না? ক্লিয়ার? তো কনস্ট্যান্ট কি জিনিস বা ধ্রুবক কি জিনিস জানা গেছে। অ্যান্ড কেন দরকার হয় আমরা সামনে দেখবো। একটা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের লাগবে। যেমন ধর আমি বললাম তোমাদের ইউজার তোমাকে বলতেছে, হ্যাঁ ইউজার বলতেছে যে ভাই দুইটা ইনপুট দেন, দুইটা ভ্যালু ইনপুট দেন। তুমি বললো হচ্ছে 2 আর বললো হচ্ছে 6, দুইটা ভ্যালু তুমি হচ্ছে ইনপুট দিলা, ঠিক আছে? তো ইনপুট দিলে তোমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি এদেরকে সাম করে দেখাবো। সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগফল, তারপরে 2 আর 6 এদের যোগফল কত? যোগফল হচ্ছে 8, ঠিক আছে? এখন তুমি কি করলা বলো তো? ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিলা না? সেই ইউজারের কাছ থেকে কিছু ইনপুট নিলা, ইনপুট নেওয়ার পরে সেগুলো হচ্ছে জাস্ট সাম করে দিলা বা যোগ করে দিলা, একটা যোগফল পেয়ে গেছো। তো এটাই হচ্ছে কেন দরকার। আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য বা কোনো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য মূলত হচ্ছে আমরা এই কনস্ট্যান্ট ইউজ করব। কীভাবে ব্যবহার করব দেখাবো সামনে দেখাবো। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলা আছে যে ভাই কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট হচ্ছে প্রোগ্রামিং কনস্ট্যান্ট হলো এমন একটা মান বা ভ্যালু যা প্রোগ্রামের রান টাইমে কোনো পরিবর্তন করা যায় না। অ্যান্ড আমাদের এই যে কি বলা হয় কনস্ট্যান্ট, এটাকে হচ্ছে আমরা একটা নাম দিয়ে আরেকটা নাম আলাদা, সেটা হচ্ছে লিটারাল। হ্যাঁ, আমরা কনস্ট্যান্টকে হচ্ছে লিটারাল নামে হচ্ছে চিনি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের সি প্রোগ্রামিং মূলত হচ্ছে কনস্ট্যান্টকে আমরা দুইভাবে ডিফাইন করতে পারি। এভাবে কনস্ট্যান্ট এভাবে লিখে এই কিওয়ার্ডটা ব্যবহার করে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। আরেকটা উপায় হচ্ছে আমরা যে হ্যাশট্যাগ ডিফাইন, এই ধরনের প্রি প্রসেসর ব্যবহার করে হচ্ছে আমরা ডিফাইন করতে পারি। চলো একটু দেখে নিই আমরা একটা উদাহরণ দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, সো এই উদাহরণটা হচ্ছে আমি এভাবে দেখাতে চলেছি তোমাদেরকে। আচ্ছা, তোমাদের উপরে আমি দেখাইছিলাম এরকম কিছু একটা, এই যে এখানে এই যে দেখো ডিফাইন পাই 3.1416, ঠিক আছে? ডিফাইন পাই 3.1416। আচ্ছা, চলো দেখে নিই আমরা। এই যে ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করি হ্যাশট্যাগ
ডিফাইন পাই 3.1416। আচ্ছা, সো এখানে আসলে কি হলো, এখানে আসলে হচ্ছে দেখো ডিফাইন, আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করেছি, দেখো যে ডিফাইন কিওয়ার্ডটা ব্যবহার করেছি, তারপর হচ্ছে একটা কনস্ট্যান্টের নাম দিয়েছি এন্ড সেই কনস্ট্যান্টটা লিখে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা ভাই একটু লিখে দিচ্ছি তোমাকে, এখানে মূলত হচ্ছে কি ছিল, এখানে হচ্ছে ডিফাইন লিখেছি, এরপর হচ্ছে তোমার একটা কনস্ট্যান্টের নাম দিয়েছি এন্ড এখানে মূলত হচ্ছে আমি কনস্ট্যান্টটা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি করা হয়েছে, এই যে ডিফাইন, এই অংশে কি ছিল আমাদের, ডিফাইন আমাদের যে কথাটা ছিল হ্যাশট্যাগ, একটা কনস্ট্যান্টের নাম দিয়েছি পাই, আর সেই কনস্ট্যান্টটা হচ্ছে 3.1416, ঠিক আছে। আচ্ছা অ্যান্ড আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এটা ব্যবহার করে, ঠিক আছে, এটা ব্যবহার করে একটা আছে, সেটা হচ্ছে আমাদের কি করতে হয় জানো, আমাদের হচ্ছে লিখতে হয় যে কনস্ট্যান্ট CONST, এই কথাটা লিখতে হয়। এই কথা লেখার পরে হচ্ছে আমরা একটা নাম দিব, নামটা ধর হচ্ছে পাই, নাম দিলাম, নাম দেওয়ার পর হচ্ছে একটা ইকুয়াল সাইন দিতে হয়, একটা ইকুয়াল সাইন দিতে হয়, যে পাই লেখার পর একটা ইকুয়াল সাইন দিতে হয়, ইকুয়াল সাইন দেওয়ার পর হচ্ছে তুমি সেই কথাটা বলবো 3.1416। তাহলে যে কনস্ট্যান্ট, ফার্স্ট অফ অল এই কথাটা বলতে হয় যে কনস্ট্যান্ট কিওয়ার্ড যদি কিওয়ার্ড যদি ব্যবহার করি, হ্যাঁ কি লিখছে, কিবোর্ড না ভাই, কিবোর্ড না, ভুল ভুল ভুল, কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড, কিওয়ার্ড। আচ্ছা কনস্ট্যান্ট কিওয়ার্ড যদি ব্যবহার করি, কনস্ট্যান্ট পাই ইকুয়াল টু 3.1416, এভাবে হচ্ছে আমরা লিখে থাকি, বুঝছো। আচ্ছা আরেকটা বুঝে আমি ভুল করছি, সেটা লিখি নাই, সেটা হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট ফার্স্টে লিখতে হয়, এরপর হচ্ছে ডেটা টাইপ দিতে হবে। ডেটা টাইপটা কি বলো তো, ফ্লোট না, ফ্লোট ডেটা টাইপ। ফার্স্টে কনস্ট্যান্ট এই কথা লিখতে হয়, ডেটা টাইপ দিতে হয়, সেই কনস্ট্যান্টের নামটা দিতে হয় অ্যান্ড দেন সেই কনস্ট্যান্টটা তুমি দিবা বা ভ্যালুটা তুমি দিবা, বুঝছো। এই দুইটা উপায় মূলত হচ্ছে আমরা কি করতে পারি, আমরা মূলত হচ্ছে আমাদের কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপর ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি জিনিস, খুব ইজি জিনিস, তোমরা সবাই জানো। যেমন ভাই যদি বলি এভাবে যে এক্স ইকুয়াল টু 5, এখানের মধ্যে 5 কি বলো তো, 5 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর এই যে এক্স যার ভ্যালু এখন 5 আছে, কিছুক্ষণ পরে চেঞ্জও হইতে পারে, সো এক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, অর্থাৎ যার মান হচ্ছে পরিবর্তনশীল, সেটিকে আমাদের কি বলো তো, ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা সো ভ্যারিয়েবলের একটা মজার জিনিস তোমাদেরকে আমি একটু বুঝাই, ঠিক আছে। তার আগে জাস্ট বলে দিই, দেখো ভ্যারিয়েবলের সংখ্যাটা কি বলছে এখানে, কম্পিউটারের মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য একটি স্থান নির্ধারণ করা হয়, ঠিক আছে, অ্যান্ড ওই স্থানের একটি নির্দিষ্ট নাম দেওয়া হয়, এই নামের অধীনে ডেটা সংরক্ষণ করা হয়। ডেটার এই প্রতীকমূলক নামকে চলক বা ভ্যারিয়েবল বলে। এখানে কি বলছে ভাই তোমাদেরকে বোঝাচ্ছি, চলো এখানে কি বলছে ভাই তোমাদেরকে একটু বোঝাচ্ছি, চলো। আচ্ছা আচ্ছা ধরো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের একটা মেমোরি, বুঝছো, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের একটা মেমোরি, অ্যান্ড এই মেমোরির মধ্যে হচ্ছে আমরা কি করতেছি জানো, এই মেমোরির মধ্যে হচ্ছে আমরা কোনো ভ্যালু স্টোর করতে চাচ্ছি, এটা হচ্ছে কি বলতো আমাদের কম্পিউটারের মেমোরি, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের হচ্ছে মেমোরি। এই মেমোরির মধ্যে ভাই তোমাদেরকে বললাম যে ধরো এখানে আছে 5 এবং এখানে হচ্ছে একটা নাম দিচ্ছি, এই নামটা ধরো হচ্ছে বললাম যে এক্স, এটা নাম দিলাম, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমাদের কম্পিউটারের একটা মেমোরি। এই মেমোরির মধ্যে হচ্ছে অনেকগুলো ব্লক আছে বা অনেকগুলো জায়গা আছে, এই অনেকগুলো জায়গার মধ্যে এই যে এক্স, কি বলতো, এই যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্স হচ্ছে ভ্যারিয়েবল, বা ধরো এই যে জায়গাটা রাখছি তোমার, এই যে পাথের জন্য যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে এক্স, ঠিক আছে, এই জায়গাটার নাম হচ্ছে কি বলতো, এই জায়গার নাম হচ্ছে এক্স, এবং সেই জায়গার মধ্যে যে ভ্যালু আছে সেটা হচ্ছে 5, যে কনস্ট্যান্টটা, ঠিক আছে। বা আরো সহজভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমার বাসায় কিছুক্ষণ আগে যে বললাম না, একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে সুগার আছে, সো চিন্তা করতে পারো সেই পাত্রটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, আর সেই পাত্রের মধ্যে বা সেই পট বা পাত্র আছে, সেই পাত্রটা হচ্ছে ভ্যারিয়েবল, সেই পাত্রের মধ্যে যে চিনি আছে বা সুগার আছে
সুগারটা হচ্ছে তোমার কি বলতো, সুগারটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট। কি বললাম বলতো, সুগারটা হচ্ছে কনস্ট্যান্ট। আর পাত্রটা কি, পাত্রটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল। আর এই পাত্র বা ভ্যারিয়েবল এটা আসলে কত বড় হবে না থেকে ছোট হবে সেটা ডিসাইড করি কি হবে, সেটা ডিসাইড করি হচ্ছে সে পাত্রের মধ্যে কি পরিমাণ প্রোডাক্ট বা কি পরিমাণ কনস্ট্যান্ট আছে সেটার উপরে, তাই না? ঠিক আমাদের এইখানটা তো সেম। আমাদের কম্পিউটার মেমোরিতে আসলে আমাদের কি আছে, একটা পাত্র আছে। সেই পাত্রের নামটা কি, সেই পাত্রের নামটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল পাত্রের মধ্যে আমরা কি রাখি, ভ্যারিয়েবল পাত্রের মধ্যে আমরা হচ্ছে কনস্ট্যান্ট রাখি। আর এই কনস্ট্যান্টটা হচ্ছে কতটুকু জায়গা নিবে সেটা ডিপেন্ড করে যে এই কনস্ট্যান্ট আসলে কোন ধরনের ডেটা টাইপ। ও যদি ইন্টিজার হয় তাহলে একরকম জায়গা রাখবে, ও যদি ফ্লোট হয় তাহলে আরেক রকমের জায়গা রাখবে, ও যদি ধরো হচ্ছে স্ট্রিং হয়, স্ট্রিং তো নাই সরি ক্যারেক্টার হয়, তাহলে কি হবে, আরো বেশি পরিমাণ জায়গা রাখবে। ক্লিয়ার এই বিষয়টা? আশা করি খুব ভালো মতো বুঝছো। অ্যান্ড তোমাদের যে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপ, বুঝছো, এক্সপ্রেশন, অপারেটর, অপারেন্ট, এই টপিকগুলো যতদিন পর্যন্ত না ক্লিয়ার হবা ততদিন পর্যন্ত এই সি প্রোগ্রামিং তোমার জন্য কঠিনই লাগবে। আশা করতে পারি তুমি এখন খুব ভালো মতো বুঝে গেছো। আচ্ছা, তারপর আসি দেখো আমাদের এই যে ভ্যারিয়েবলের মধ্যে যদি চলে আসি আমরা, দেখো আমাদের এই যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের কিছু নামকরণের নিয়ম আছে, ঠিক আছে? নিয়মগুলো কি কি দেখো তো। নিয়মগুলো হচ্ছে এ থেকে জেড বা এ থেকে স্মল জেড এর মধ্যে যে কোনো একটি বর্ণ হইতে হবে। ভ্যারিয়েবল লিখতে কোনো ক্যারেক্টার বা অক্ষর ব্যবহার করা যায়, তবে প্রথম অক্ষর কখনোই অবশ্যই কোনো সংখ্যা হইতে পারবে না, ঠিক আছে? প্রথম অক্ষরটা কখনোই সংখ্যা হতে পারবে না। এটা হচ্ছে তোমাকে একটু মাথায় রাখতে হবে, বুঝছো? এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, চলকের নাম সর্বোচ্চ 31 অক্ষর পর্যন্ত হতে পারে বা এর বেশি হওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল দ্বারা মূলত হচ্ছে আমরা কোনো একটা জায়গাকে নির্ধারণ করি যে আসলে একটা জায়গা আছে অ্যান্ড এই জায়গার মধ্যে আসলে কি আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আসলে কি আছে, যে জিনিসটা আছে সেই জিনিসটাকে যদি আমরা খুব সহজে লোকেট করতে পারি, এই জন্য হচ্ছে আমরা সেই রকমভাবে একটা ভ্যারিয়েবল দেব, ঠিক আছে? আচ্ছা, তারপর ভ্যারিয়েবল আন্ডারস্কোর এবং ডলার সাইন ছাড়া অন্য যে কোনো ক্যারেক্টার এবং পাঞ্চুয়েশন ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তার মানে ভ্যারিয়েবলের মধ্যে আমরা শুধুমাত্র যে ডলার সাইনটা এবং হচ্ছে যে আন্ডারস্কোর, ঠিক আছে, জাস্ট এই দুটো সাইন হচ্ছে ব্যবহার করতে পারবো, এছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ভ্যারিয়েবলের মাঝে কোনো নামের ফাঁকা স্থান রাখা যাবে না, ঠিক আছে? তো তুমি এরকম বললা যে পিপল, হ্যাঁ বললো হচ্ছে পিপল এজ ইকুয়াল টু 20, এরকম কোনো কিছু বলতে পারবা না। কীভাবে বলতে হবে, পি ও পিপল আন্ডারস্কোর দিবা এজ ইকুয়াল টু 20, এভাবে বলতে হবে। তার মানে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপর কি বললাম দেখো তো, সি ভাষায় ব্যবহৃত কোনো কিওয়ার্ডকে নাম হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন মেইন ফাংশন, প্রিন্ট এফ, স্ক্যান এফ ইত্যাদি নাম হিসেবে আমার কোনো কিওয়ার্ড ইউজ করা যাবে না, ঠিক আছে? এরপর দেখো, চলকের নাম অর্থবোধক ও সহজবোধ্য হওয়া উচিত। ক্লিয়ার? তো এই যে আমাদের কয়েকটা নিয়মাবলী আছে, এই নিয়মাবলীগুলো হচ্ছে আমাদের খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। যদি ফলো না করি তাহলে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদেরকে এরর দেখাবে। আচ্ছা, এরপর দেখো আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশনের ভিত্তিতে চলক দুই ধরনের, একটু লিখে দিচ্ছি তোমাকে। চলক হচ্ছে কয় ধরনের, দুই ধরনের। চলক হচ্ছে আমাদের দুই ধরনের। আচ্ছা, কি কি চলক হচ্ছে আমাদের দুই ধরনের, কি কি ভাই লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো একটি হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল, কি বললাম, একটি হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল এবং আরেকটি হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। একটি হচ্ছে কি বললাম ভাইয়া, একটি হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল আর একটি হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। সো গ্লোবাল ভ্যারিয়েবল কি জিনিস, গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে এমন ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় যার আমি অ্যাক্সেস পেতে পারি, বুঝছো? গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবল যার অ্যাক্সেস আমি হচ্ছে পুরো কোডের মধ্যে বা পুরো প্রোগ্রামের মধ্যে পেয়ে যাব। অন্যদিকে হচ্ছে আমাদের যে লোকাল ভ্যারিয়েবল, এটির অ্যাক্সেস শুধুমাত্র আমি মেইন ফাংশনের অল্প একটু জায়গার মধ্যেই পাবো, বুঝছো? লিখে দিই, ঠিক আছে, লিখে দিই। লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যারিয়েবল শুধুমাত্র মেইন ফাংশন এর মধ্যেই কার্যকরী,
সেটি হচ্ছে আমাদের কি, সেটি হচ্ছে আমাদের লোকাল ভ্যারিয়েবল। অন্যদিকে গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে যে ভ্যারিয়েবলকে পুরো প্রোগ্রাম পুরো প্রোগ্রামের যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যাবে। যে ভ্যারিয়েবলকে আমার প্রোগ্রামের যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যাবে সেটি হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। আর যে ভ্যারিয়েবলকে শুধুমাত্র মেইন ফাংশনের ভিতরেই, হ্যাঁ, বা মেইন ফাংশনের মধ্যেই কার্যকর হবে সেটি হচ্ছে কি আমাদের লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার? চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। চলো একটা উদাহরণ দেখি। আমাদের ডান পাশে দেখো কি আছে, এই যে দেখো ফ্লোট আর, হ্যাঁ, এই যে দেখো ফ্লোট আর। দেখো ওকে আসলে মেইন ফাংশনের ভিতরে আছে, মেইন ফাংশন তো হচ্ছে এইটা, মেইন ফাংশনের ভিতরেও আছেও না, মেইন ফাংশনের বাইরে আছে। তার মানে এই যে ফ্লোট আর, এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। এটি হচ্ছে কি বলতো আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। আচ্ছা, এটি হচ্ছে কি বলতো আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। অন্যদিকে দেখো, এই যে ফ্লোট এরিয়া, এই দেখো ফ্লোট এরিয়া আরেকটা জিনিস। এটা কি দেখো তো আমাদের মেইন ফাংশনের ভিতরে না? হ্যাঁ ভিতরে। তাহলে এইটা হচ্ছে কোন ধরনের ভ্যারিয়েবল বলো তো? লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, এটি হচ্ছে কি বলতো আমাদের লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে, লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা বলো, ভ্যারিয়েবলের এই কনসেপ্টটা কি বোঝা গেছে? যে লোকাল ভ্যারিয়েবল কি জিনিস, গ্লোবাল ভ্যারিয়েবল কি জিনিস, বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? আশা করি বোঝা গেছে। এরপর কি আছে? আচ্ছা, অপারেটর, অপারেন্ট অ্যান্ড এক্সপ্রেশন, এই টপিকটা আছে। ঠিক আছে, তো এটা আসলে কি আগে একটু ভাই একটু বুঝাই দিই। ঠিক আছে, ধরো ব্যাপারটা এমন চিন্তা করো যে তোমার বাসায় ধরো তোমার হচ্ছে প্যান্ট নষ্ট হয়ে গেছে। এখন তুমি যাচ্ছ, তুমি তোমার বাবা গিয়ে প্যান্ট কিনে আনবা নিউ মার্কেট থেকে। এখন নিউ মার্কেট থেকে যে কিনে আনবা, তোমাদের কাছে কি টাকা পয়সা আছে? না। তোমাদের সব টাকা পয়সা কার কাছে? তোমার আম্মুর কাছে। এখন তুমি কি করবা, বা তোমার বাবা কি করবে? তোমার আম্মুকে জিজ্ঞাসা করবে যে আমরা চাচ্ছিলাম আজকে হচ্ছে ওকে নিয়ে, তোমাকে নিয়ে নিউ মার্কেট যাবে একটা প্যান্ট কেনার জন্য। এখন তোমার আম্মুর কাছ থেকে হচ্ছে টাকা পয়সা চাচ্ছে বা অনুমতি চাচ্ছে। তোমার আম্মু যদি অনুমতি দেয় শুধুমাত্র তখনই তোমরা যেতে পারবা, যদি অনুমতি না দেয় তোমরা কিন্তু যেতে পারবা না, তাই না? চিরন্তন সত্য। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে দেখো, এই যে তোমার আম্মু তোমাকে যদি বলে তখন কেবলমাত্র তোমরা যেতে পারবা, সে যদি না বলে তোমরা যেতে পারবা না। তার মানে তুমি আর তোমার বাবা, তোমরা দুজন হচ্ছে অপারেন্ট, আর তোমার আম্মু হচ্ছে অপারেটর, যে কি করতেছে তোমাদেরকে হচ্ছে অপারেট করতেছে, তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমাদেরকে কি কাজ করতে হবে। আর তোমরা যদি তার কথা না শুনো তাহলে কিন্তু তোমাদেরকে প্যান কিনে দিবে না, বুঝছো? ব্যাপারটা হচ্ছে এরকম। লাইক দ্যাট, ধরো এ প্লাস বি ইকুয়াল টু, ভাই বললাম হচ্ছে 5। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু 5। আচ্ছা, তো আমাকে বলো এখানে এ ও কি জিনিস বলো তো? এই যে এ হচ্ছে কি ভ্যারিয়েবল না? এ তারপর হচ্ছে বি, এরা ভ্যারিয়েবল না? এদেরকে আমরা মূলত হচ্ছে কি বলি জানো? এই যে এ বি, এদেরকে আমরা মূলত হচ্ছে বলি অপারেন্ড। এদেরকে আমরা কি বলি বলো তো? অপারেন্ড বলি। এদেরকে আমরা কি বলি বলো তো? এদেরকে আমরা হচ্ছে অপারেন্ড বলি। আর এই যে প্লাস, ঠিক আছে, যোগ চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে অপারেটর। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে অপারেটর। ঠিক আছে, এটাকে বলি আমরা কি? অপারেটর। এই যে 5, ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এটা কি আমাদের কনস্ট্যান্ট? ঠিক আছে, এটা কি আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা, তো এই যে অপারেন্ড বললাম, এদের একটা নাম হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এদের একটা নাম কি বললাম আমি? ভ্যারিয়েবল, যে তাদের মান চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই যে ওভারঅল যে বিষয়টা, ঠিক আছে, ওভারঅল যে বিষয়টা, ঠিক আছে, এই পুরো বিষয়টাকে আমি কি বলি জানো? এই পুরো বিষয়টাকে আমরা বলি হচ্ছে এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা কি বলি? এক্সপ্রেশন। এটাকে বলি আমরা এক্সপ্রেশন। বলো কে বোঝো নাই? এত ইজি ভাবে বুঝাইছি যে দেখো অপারেটর কি জিনিস, অপারেন্ট কি জিনিস, এবং হচ্ছে এক্সপ্রেশন কি জিনিস। এই যে এ বি যেগুলো হচ্ছে ভ্যারিয়েবল, যাদের মান চেঞ্জ হইতে পারে, এরা হচ্ছে আমাদের কি? অপারেন্ট। আর এরা যার মাধ্যমে যুক্ত আছে বা যে হচ্ছে এদেরকে অপারেট করতেছে সেটি হচ্ছে আমাদের অপারেটর। এবং বাইরে আমরা কি দেখতে পাচ্ছি? কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। আর এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের এক্সপ্রেশন। বুঝা গেছে? পুরো জিনিসটা হচ্ছে কি বলতো? আমাদের এক্সপ্রেশন। আশা করে বুঝছো। তো এখানে কি বলছে? অপারেটর কি জিনিস? সি ভাষায় গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে অপারেটর। তাদেরকে কি বলি আমরা? অপারেটর বলি। আচ্ছা, এখন এই অপারেটরগুলো আমরা কেন ব্যবহার করি? এই অপারেটরগুলো ব্যবহার করি হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কাজ করার জন্য, বিভিন্ন ধরনের
ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের এক্সপ্রেশন থাকে, তাদেরকে আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করি না। তো এইগুলো হচ্ছে আমাদের অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, গ্রেটার দেন, লেস দেন, এরা সবই হচ্ছে আমাদের কি অপারেটর। এদের মাধ্যমে কি করি? এদের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। কি ধরনের কাজকর্ম করে থাকি? আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এরকম ধরো দুটা জিনিস আছে, ধরো তোমার কাছে হচ্ছে, তোমাকে বলছে তোমার কাছে হচ্ছে একটা মজো আছে, তোমার ছোট ভাইয়ের কাছে একটা মজো আছে, বলতেছে এই দুটা মজোকে তুমি যদি একসাথে করো কি হবে? দুইটা মজো হবে না, তুমি যোগ করছো কিভাবে? এটা অপারেটর ইউজ করছো। কোন ধরনের অপারেটর? প্লাস সাইন বা প্লাস অপারেটর ইউজ করা হয়েছে, বুঝছো? ওকে, অ্যান্ড কীভাবে ব্যবহার করবো আমরা দেখবো সামনে। আমরা এই অপারেটরগুলো কীভাবে ব্যবহার করবো আমরা সামনে উদাহরণ দেখবো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা কিছু অপারেটর দেখে নিই। আমাদের অপারেটরগুলো রয়েছে অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশনাল অপারেটর আছে, লজিক্যাল অপারেটর আছে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের অপারেটর আমাদের আছে। ফাইন, আমরা দেখবো এখন। হ্যাঁ, অ্যারিথমেটিক মানে কি? অ্যারিথমেটিক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, আর হচ্ছে মড। এই যে এই সাইনটা, এটা হচ্ছে আমাদের মড, ঠিক আছে? মানে হচ্ছে ভাগশেষ। যেমন ধরো আমি যদি বলি যে 5কে ভাগ করলাম আমরা 2 দ্বারা, হবে কত হইল? 2 দুগুণে 4, আর ভাগশেষ কত? 1। তো এটাকে আমরা কি বলি? রিমাইন্ডার বলি, তাই না? রিমাইন্ডার বা ভাগশেষ বলি, ঠিক আছে? আমি যদি বলি যে এরকমভাবে 2 mod 5 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হচ্ছে 1, বুঝছো? এটা বোঝা গেছে? আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো আমাদের এই অ্যারিথমেটিক অপারেটরগুলো নিয়ে যদি আমরা একটা উদাহরণ দেখি, কেমন হয় বলো তো? আমরা ইজিলি বলতে পারি না এরকম এ যোগ বি, এ বিয়োগ বি, এ মড বি, এরকম আর কি, বুঝছো? এরকম। ফাইন, এরপর তোমাকে যদি বলা হয় রিলেশনাল অপারেটর, রিলেশনাল, দেখো একটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখতে হবে। এই যে রিলেশনাল অপারেটর দেখবা 2টা ইকুয়াল আছে, আর অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবা একটা ইকুয়াল আছে। এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, বুঝছো? ধরো আমি বললাম এরকম যে এক্স ইকুয়াল টু হচ্ছে 5, আবার বললাম এক্স ইকুয়াল 5। এই দুটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? এই দুটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? দেখো, পার্থক্য হচ্ছে এক্স ইকুয়াল টু 5 মানে হচ্ছে এক্স এর মান 5, এক্স এর মান 5, কি বললাম? এক্স এর মান হচ্ছে 5। আর এক্স ইকুয়াল 5 মানে কি? এক্স ইকুয়াল 5 মানে হচ্ছে এক্স এর মান 5 এর সমান, ঠিক আছে? এক্স এর মান 5 এর সমান, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এমন একটা মান যদি বসাই, বা এখানে এমন একটা মান আছে যে মানটা হচ্ছে 5 এর সমান সমান, বাট এখানে এক্স এর ভ্যালুই হচ্ছে 5, মানে আমি এক্স এর জায়গায় 5 লিখতে পারি, বাট আমি এখানে এক্স এর জায়গায় 5 লিখবো কিনা একটু ব্যাপার স্যাপার আছে সেখানে, ঠিক আছে? তো বোঝা গেছে যে এক্স ইকুয়াল টু 5 মানে কি? এক্স ইকুয়াল টু 5 মানে হচ্ছে এক্স এর মানই হচ্ছে 5। অন্যদিকে এক্স ইকুয়াল 5 মানে কি? মানে হচ্ছে এক্স এর মান 5 এর সমান, এক্স এর মান 5 এর সমান। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে রিলেশনাল অপারেটর আমরা বলতে পারি যে এ ইকুয়াল 5, এরপর বলতে পারি ধরো হচ্ছে, হ্যাঁ এই যে দেখো, এটা দ্বারা কি বোঝায় জানো? এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটা দ্বারা আসলে কি বোঝায়? ধরো আমি বললাম হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু 5, ঠিক আছে? বললাম এক্স ইজ নট ইকুয়াল টু 5, অর্থাৎ এক্স এর মান 5 না। তো আমরা তো হচ্ছে ম্যাথের ভাষায় এভাবে বলি, কিন্তু প্রোগ্রামিং ভাষায় এই জিনিসটাকে এভাবে বলে, এক্স আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল টু 5, মানে এক্স এর মান 5 না, ঠিক আছে? এক্স এর মান 5 না। আচ্ছা, এরপরে গ্রেটার দ্যান ইকুয়াল, আবার দেখো আমরা এভাবে বলি না যে এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 5, মানে কি? মানে হচ্ছে এ এর ভ্যালু 5 এর সমান বা 5 থেকে বেশি, এর ভ্যালু 5 এর সমান বা 5 থেকে বেশি। তো এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলি? এভাবে বলি এ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে? এই তো বোঝা গেছে না? আশা করি বুঝছো। আবার ওকে, এরপর আসো লজিক্যাল মানে হচ্ছে এন্ড মানে হচ্ছে, ধরো একটু উদাহরণ দিই, এরকম যে তোমার সামনে 2টা কন্ডিশন আছে, যদি 2টা কন্ডিশন তোমার ফুলফিল হয় তাহলে তুমি কেবলমাত্র একটা আউটপুট পাবা। ধরো তোমার বাবা তোমাকে বললো তোমার বয়স 18 বছর হইতে হবে, তোমার কার ড্রাইভিং পারতে হবে। তুমি যদি এই 2টা কন্ডিশন ফুলফিল করো তাহলে কেবলমাত্র তোমাকে গাড়ি কিনে দেওয়া হবে, যদি ফুলফিল না করো তাহলে গাড়ি কিনে দেওয়া হবে না। তাহলে বলো এই 2টা কন্ডিশনের কোন একটা যদি মিস করে তুমি গাড়ি কিনতে পারবা? পারবা না। তাহলে এই যে এন্ড এটা দ্বারা আসলে বুঝি যে তোমাকে যে 2টা কন্ডিশন দেওয়া হবে বা একাধিক কন্ডিশন দেওয়া হবে, সবগুলো কন্ডিশন ভালো মতো ফুলফিল করতে হবে, তাহলে কেবলমাত্র তুমি হচ্ছে একটা আউটপুট পাবা।
অন্যদিকে এই যে অর, হ্যাঁ, এই যে ডাবল দাগ দিলাম, এই যে ডাবল দাগ দাও, এটাকে আমরা বলি অর অপারেটর, ঠিক আছে? কি বলি? অর অপারেটর। আর এটাকে আমরা কি বলি বলো তো? অ্যান্ড অপারেটর। হ্যাঁ, এই অর, আমাদের যে অর যে অপারেটরটা আছে, এটা তারা এভাবে বুঝি যে ধরো তোমার বাবা তোমাকে বললো যে হয় তোমার বয়স 18 হতে হবে, না হয় তোমাকে গাড়ি চালানো পারতে হবে, তাহলে কেবলমাত্র তোমাকে গাড়ি কিনে দেওয়া হবে, ঠিক আছে? তার মানে কি, এখন এই দুইটা কথার মধ্যে যে কোনো একটা তোমার যদি হচ্ছে ফুলফিল হয়, তাহলে কেবলমাত্র তুমি হচ্ছে গাড়ি কিনতে পারবা। কিছুক্ষণ আগে কি ছিল? তোমাকে গাড়ি চালানো জানতে হবে, প্লাস তোমাকে হচ্ছে বয়স 18 হইতে হবে। এই দুইটাই যদি হয়, তখন তোমাকে হচ্ছে গাড়ি কিনে দেওয়া হবে। ওইটা ছিল আমাদের হচ্ছে এন্ড অপারেশন, বুঝছো? ওকে, অ্যাসাইনমেন্ট বোঝা গেছে। আবার দেখো অ্যাসাইনমেন্টের এখানে দেখো প্লাস প্লাস কত কিছু দেওয়া আছে, ঠিক আছে? দেখো প্লাস প্লাস কত কিছু দেওয়া আছে, একটু বুঝাই দিই চলো। যে প্লাস প্লাস ইকুয়াল, হ্যাঁ, এটা আসলে কি বোঝায়? প্লাস ইকুয়াল আসলে কি বোঝায়? দেখো, আমরা যদি বলি যে এক্স ইকুয়াল হচ্ছে এক্স প্লাস 5, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 5 বললাম, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটাকে হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে এক্স প্লাস ইকুয়াল টু 5 বলতে পারি, ঠিক আছে? নতুন একটা নিয়ম শিখে রাখো। আবার ধর আমরা বললাম হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এক্স গুণন 6। তো তুমি এটাকে এভাবে বলতে পারো, সুতরাং না, তুমি এই পুরো জিনিসটাকে হচ্ছে আরেকভাবে লিখতে পারবা, সেটা হচ্ছে যে এক্স ক্রস ইকুয়াল হচ্ছে 6। ক্লিয়ার? এইভাবে চাইলে লিখতে পারবা। সো এই হচ্ছে আমাদের অপারেটর। এই অপারেটরগুলো খুব ভালো মতো লাগবে তোমাদের, বুঝছো? অনেক লাগবে এগুলো। এরপর আসে আমাদের বিট ওয়াইজ অপারেটর এবং হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি, ঠিক আছে? আচ্ছা, আগে ভাই টার্নারি বা কন্ডিশনালটা বুঝিয়ে দিই। এটা আসলে কি হয়? এটা আসলে আমাদের ইফ এলসের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দিই তোমাদেরকে আমি, এরকম চিন্তা করতে পারো যে হচ্ছে একটা এক্সপ্রেশন, হ্যাঁ, ইএক্সপি লিখি, জাস্ট এক্সপ্রেশন লেখার পরে কোশ্চেন মার্ক দিলাম। তো ধরো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1, এরপর ধরো হচ্ছে আমাদের এক্সপ্রেশন টু, অ্যান্ড এখানে একটা আমরা এই সাইনটা দিলাম, এই সাইনটা দিলাম। তারপর হচ্ছে আমাদের ধরো এক্সপ্রেশন 3। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার এক্সপ্রেশন 1, তোমার যে এক্সপ্রেশন 1 যেটা আছে, এই যে এক্সপ্রেশন 1 যেটা আছে, এইটা যদি হচ্ছে ট্রু হয়, এই এক্সপ্রেশন যদি ট্রু হয়, তাহলে আনসার হবে এক্সপ্রেশন 2টা, ঠিক আছে? অন্যদিকে তোমার এই এক্সপ্রেশন 1 যেটা, এটা যদি ফলস হয়ে যায়, তাহলে তুমি চলে যাবে এই যে এক্সপ্রেশন 3তে, বুঝছো? এক্সপ্রেশন 3তে। বলো কে বুঝো না এটা? তোমার এক্সপ্রেশন 1 যেটা আছে, এটা যদি ধরো ট্রু হয়ে যায়, তাহলে আনসার হবে এক্সপ্রেশন 2, আর এটা যদি ধরো ফলস হয়ে যায়, তাহলে আনসার হবে এক্সপ্রেশন 3, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ দেখি। এটা দ্বারা দেখা দিই। ধরে মনে আছে এ ইজ গ্রেটার দেন বি, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমি এই যে কোশ্চেন মার্ক দিলাম, বললাম হচ্ছে গ্রেটার, এখানে বললাম হচ্ছে লেজার। আচ্ছা, মানে একটা বড়, একটা ছোট, ঠিক আছে? ফাইন, দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। ওকে, এখন ভাই তোমাদেরকে কিছু ভ্যালু দিচ্ছি। ধরো এ যদি 10 হয় আর বি যদি 20 হয়, তাহলে কি দেখো, এ যদি 10, তার মানে কি 10 ইজ গ্রেটার দেন 20। বলো এই কথা কি সত্য নাকি মিথ্যা? এই কথা কি সত্য? যদি সত্য হয়, তাহলে কোনটা হবে? এক্সপ্রেশন 2 অ্যান্সার হবে। যদি মিথ্যা হয়, এটা কি বলো তো? ফলস না? এটা হচ্ছে ফলস। যদি ফলস হয়, অ্যান্সার কি হবে? এই যে 3 নাম্বারটা আমার এক্সপ্রেশন। বুঝছো কিভাবে কাজ করে আমাদের এই কন্ডিশনাল বা টার্নারি অপারেটরটা? এটা কি বোঝা গেছে? আশা করি বুঝছো। আশা করি বোঝা গেছে। এরপর দেখো বিটওয়াইজ অ্যান্ড বিটওয়াইজ অর, বিটওয়াইজ এক্সোর, এগুলো কেমনে কাজ করে চলো দেখি আমরা একটা এক্সাম্পল দেখি। ধর আমি বললাম 4-এর বাইনারি, হ্যাঁ, 4-এর বাইনারি কত? 8421, আচ্ছা 100, 100। আর 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 101। আচ্ছা, আমি বললাম যে 4, এদেরকে আমি এন্ড করবো, হ্যাঁ, এন্ড 4 এন্ড 5, মানে হচ্ছে আমি এদেরকে বিটওয়াইজ অপারেটর করব। দেখো, একের সাথে 0 গুণ দিলে কত হয়? 0 হয়। 0 0 1, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? 0 1 গুণ দিলে কত হয়? 0 হয়। 1 0 গুণ দিলে কত হয়? 0 হয়। 1 1 গুণ দিলে কত হয়? 1 হয়। এটাই ক্লিয়ার। আবার ধরো একটা উদাহরণ দেখাই ওইটার, যে ধরো 4
4-এর আমাদের হচ্ছে বাইনারি হচ্ছে 100, 5-এর বাইনারি হচ্ছে কত বলো তো? 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101, ঠিক আছে? ধরো আমি এদেরকে মাত্র কি দেখালাম, এন্ড দেখালাম। ধরো আমি এভাবে যে এক্সোরটা দেখাই, হ্যাঁ, ধরো 4 এক্সোর 5, তাহলে কি হবে বলো? আমাদের এক্সোর আমরা কি জানি বলো তো? এক্সোরে জানি কি, সেম ইনপুট হলে আউটপুট 0, সেম ইনপুট হলে আউটপুট 0। সেম ইনপুট কোথায় আছে? সেম ইনপুট এখানে আছে, সেম ইনপুট এখানে আছে। দেখো এই যে 1 1 দুইটা কি সেম ইনপুট, আউটপুট 0, 0 0 দুইটা কি সেম ইনপুট, তাই আউটপুট 0। ডিফারেন্ট যদি ইনপুট হয়, আউটপুট হয় 1। ক্লিয়ার? বলো কে বুঝছো, বা বলো কে বুঝো নাই? যে বুঝো নাই সে আরেকবার দেখো, খুব ইজি, খুব ইজি না? আমি আশা করতে পারি তুমি খুব ভালো মতো হচ্ছে আমাদের এই অপারেটরটা বুঝে গেছো। এন্ড ভাইটা সরে গেলাম, তুমি জাস্ট লিখে নিবা, ঠিক আছে? পজ করে লিখে নিবা। আচ্ছা, এবার আমি আশা করতে পারি তুমি হচ্ছে অপারেটর এই টপিকটা খুব ভালো মতো বুঝে গেছো, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা, সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী টপিক হচ্ছে ইউনারি অপারেটর। ভাই ইউনারি অপারেটর কি জিনিস? ইউনারি নাম শুনছো? আচ্ছা, আমাকে তুমি জাস্ট বলো যে ইউনারি, তারপর হচ্ছে তুমি বলো বাইনারি, এরপর বলো হচ্ছে টার্নারি। এই কিওয়ার্ডগুলো কি কখনো শুনেছো? ইউনারি, বাইনারি, টার্নারি। বাইনারি মানে কি বলো তো? বাইনারি মানে হচ্ছে 0 এবং 1, অর্থাৎ তোমার কাছে শুধুমাত্র দুইটা ভ্যালু থাকতেছে। ইউনারি মানে কি? তার মানে ইউনারি মানে হচ্ছে তোমার কাছে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল থাকবে। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝে গেছে যে ভাই ইউনারি কি জিনিস, বাইনারি কি জিনিস, টার্নারি কি জিনিস, এগুলো আমরা বুঝে গেছি মোটামুটি। হ্যাঁ, এই এত কিছু তোমার জানার দরকার নেই, জাস্ট এতটুকু জানো যে ভাই বাইনারি মানে হচ্ছে 2, অর্থাৎ 0 এবং 1 দুইটার সংখ্যা নিয়ে আমরা কাজকর্ম করতেছি। আর ইউনারি মানে হচ্ছে আমরা একটা জিনিস নিয়ে কাজকর্ম করব, ঠিক আছে? আচ্ছা, দেখো সংখ্যাটা কি বলছে, যে অপারেটর কোনো একটি অপারেন্ড নিয়ে, মানে একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ইউনারি অপারেটর, ঠিক আছে? কি বললাম ভাইয়া বলো তো? যে অপারেটর শুধুমাত্র একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে, সেটি হচ্ছে আমাদের কি বলতো? ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। আচ্ছা, ফাইন। উদাহরণ যদি বলি যে ভাইয়া, আমরা উদাহরণ দেওয়ার আগে আগে আমরা চলো এই টপিকটা নিয়ে একটু ভালো মতো ডিসকাস করি, ইউনারি অপারেটর নিয়ে। হ্যাঁ, তা আমাদের এই যে ইউনারি অপারেটর, আমাদের যে ইউনারি অপারেটর আছে, এই ইউনারি অপারেটর এটি মূলত হচ্ছে, এটিকে আমরা মূলত হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, বুঝছো? আমরা এই ইউনারি অপারেটরকে হচ্ছে দুই ভাগে ভাগ করি। ভাইয়া তো তোমাদেরকে আজকে একবারে ভালো মতো পুরো জিনিসটা এক্সপ্লেন করব। তো আমাদের এই ইউনারি অপারেটর হচ্ছে, ইউনারি অপারেটর কয় ধরনের বললাম আমরা? দুই ধরনের, ঠিক আছে? ইউনারি অপারেটর কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, তো একটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। কি বললাম? একটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। একটি হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট অপারেটর এবং আরেকটি হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর। ডিক্রিমেন্ট অপারেটর, ওকে? কি বললাম বলো তো? আমাদের ইউনারি অপারেটর হচ্ছে দুই ধরনের। কি কি? ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, ফাইন। সো আমাদের এই যে ইনক্রিমেন্ট অপারেটর, এই ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে আবার দুই ধরনের, ঠিক আছে? কি বললাম? আমাদের ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, আমাদের ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুই ধরনের। কি কি? আমাদের ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের প্রিফিক্স ইনক্রিমেন্ট, আইএনসি লিখে দিলাম জাস্ট, প্রিফিক্স ইনক্রিমেন্ট। এবং আরেকটা রয়েছে আমাদের পোস্টফিক্স ইনক্রিমেন্ট, আইএনসি জাস্ট লিখে দিলাম, ঠিক আছে? কি বললাম বলো তো? আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে আবার দুই ধরনের। কি কি? একটা হচ্ছে আমাদের প্রিফিক্স আর একটা হচ্ছে আমাদের পোস্টফিক্স। ফাইন। আচ্ছা, সিমিলারলি আমাদের ডিক্রিমেন্ট যে অপারেটর আছে, এই ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে আবার দুই ধরনের। ডিক্রিমেন্ট অপারেটর কয় ধরনের বললাম? ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে আমাদের আবার দুই ধরনের, ঠিক আছে? আচ্ছা, আমাদের ডিক্রিমেন্ট অপারেটরগুলো কি কি? ডিক্রিমেন্ট অপারেটরগুলো হচ্ছে এখানেও সেম, যে প্রিফিক্স, ঠিক আছে? প্রিফিক্স, হ্যাঁ, আমাদের হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট, ডিইসি বলে দিলাম জাস্ট। আর এটা হচ্ছে কি? পোস্টফিক্স, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের পোস্টফিক্স ডিক্রিমেন্ট। আচ্ছা, এটুকু ক্লিয়ার? কি বললাম বলো তো? আমাদের ইউনারি অপারেটর ও হচ্ছে শুধুমাত্র একটা মাত্র অপারেন্ড নিয়ে কাজ করে। ও কয় ধরনের? ইউনারি অপারেটর হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কয় ধরনের? ইনক্রিমেন্ট হচ্ছে আবার দুই ধরনের। কি কি? পোস্টফিক্স ইনক্রিমেন্ট আর হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট। অন্যদিকে হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট অপারেটর আবার দুই ধরনের, সেম, প্রিফিক্স ডিক্রিমেন্ট, পোস্টফিক্স ডিক্রিমেন্ট। আচ্ছা, চলো আমরা এবার হচ্ছে বিস্তারিত একটু জেনে আসি যে আমাদের এই প্রিফিক্সগুলো যারা যারা আছে, ঠিক আছে?
এই যে দেখো, এই যে আমাদের যে প্রিফিক্স বলতে আসলে বুঝি, দেখো প্রিফিক্স আমরা ছোটবেলায় হচ্ছে ইংলিশে গ্রামারে সাফিক্স প্রিফিক্স পড়ছি না? সাফিক্স কি জিনিস বলো তো? সাফিক্স হচ্ছে কোনো একটা রুট ওয়ার্ডের শেষে কিছু একটা আমরা ইউজ করি, তাই না? যেমন ধরো আমরা বললাম হচ্ছে কোনো কিছু বললাম হচ্ছে মোটাল, হ্যাঁ, ধরো বললাম তো মোটাল। আচ্ছা, সো মোটাল এর আগে আমরা কি একটা যদি কোনো একটা ওয়ার্ড ইউজ করি বা কি ওয়ার্ড ইউজ করি, আমরা যেমন বলি না ইমোর্টাল। সো যে যে কথাটা, এটা হচ্ছে আমাদের একটা প্রিফিক্স, আর মোটাল এই কথাটা হচ্ছে আমাদের একটা রুট ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি ধর আমরা যদি বলি যে এভাবে ডেভেলপ, ঠিক আছে, ডেভেলপ। সো ডেভেলপের সাথে যদি আমি জাস্ট মেন্ট অ্যাড করে দিই, তাহলে কি হচ্ছে? ডেভেলপমেন্ট। যেখানের মধ্যে যে মেন্ট কথাটা এটি হচ্ছে আমাদের একটা সাফিক্স, আর ডেভেলপ কথাটি এটি হচ্ছে আমাদের রুট ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা, ঠিক তেমনইভাবে আমাদের এখানে রয়েছে দেখো প্রিফিক্স মানে হচ্ছে প্লাস 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 থাকবে কোথায়? সামনে, ঠিক আছে? আর পোস্টফিক্স মানে কি? পোস্টফিক্স মানে হচ্ছে আই প্লাস প্লাস। এইগুলো আশা করি সবাই দেখেছো যে প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস। সিমিলারলি এখানে দেখো, এখানে ব্যাপারটা সেম দেখবা, হ্যাঁ, যে প্রিফিক্স ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি? প্রিফিক্স ডিক্রিমেন্ট মানে হচ্ছে এই যে মাইনাস মাইনাস আই। প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে মাইনাসটা আগে থাকবে। পোস্টফিক্স মানে কি? পোস্টফিক্স মানে হচ্ছে মাইনাসটা পরে থাকবে। আচ্ছা, বলো তো এটুকু বোঝা গেছে কিনা? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। কি হলো? ওকে, ফাইন। চলো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? এটুকু নিয়ে তো কারো প্রবলেম নেই। আশা করি এটুকু হচ্ছে সবাই ভালো মতো বুঝে গেছো, ঠিক আছে? ওকে, চলো আমাদের প্লাস প্লাস আই এটা দ্বারা আসলে কি বুঝি জানো? প্লাস প্লাস আই দ্বারা বুঝি আমাদের কয়টা স্টেপে কাজ করবে? আমাদের এখানে মূলত হচ্ছে দুইটা স্টেপে কাজ করে। এটা কীভাবে কাজ করে? এখানে ফার্স্টে হচ্ছে ইনক্রিমেন্ট হয়। ফার্স্টে কি বললাম? ফার্স্টে হচ্ছে ইনক্রিমেন্ট হয়, অ্যান্ড সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের ইউজ হয়। সেকেন্ড স্টেপে হচ্ছে আমাদের ইউজ হয়, ঠিক আছে? সেকেন্ড স্টেপে কী হবে? ইউজ হবে। সো তোমরা দেখবো হচ্ছে তোমাদের পরীক্ষায় এভাবে পার্থক্য আসবে, যেমন আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই এদের মধ্যে ডিফারেন্স কোথায়। সো আমি আজকের ক্লাসটা বা তোমরা যদি আজকের ক্লাসটা ভালো মতো বুঝো বা মনোযোগ দিয়ে করো, আমি আশা করতে পারি তোমাদের এই টপিক নিয়ে জীবনেও প্রবলেম হবে না। আচ্ছা, তো এখানে কি বললাম? আগে ইনক্রিমেন্ট হবে, তারপরে ইউজ হবে। আচ্ছা, এখানে দেখো আই প্লাস 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 জিনিসটা পরে, তার মানে হচ্ছে এখানে ফার্স্ট স্টেপে হচ্ছে আগে ইউজ হবে, তারপর হচ্ছে 2 নাম্বার স্টেপে হচ্ছে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কি এত কথা বলতেছি যে ইউজ ইনক্রিমেন্ট, হ্যাঁ, এই কথাগুলো তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে, বাট হচ্ছে ভাই যখন এক্সাম্পল দেখাবো তখন ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখো মাইনাস মাইনাস আই, হ্যাঁ, মাইনাস মাইনাস আই। মাইনাস মাইনাস আই দ্বারা কি বুঝি বলো তো? আগে কি হবে বলো তো? আগে হচ্ছে ইনক্রিমেন্ট হবে না, আগে হবে ডিক্রিমেন্ট হবে, যেহেতু এগুলো ডিক্রিমেন্ট অপারেটর। সো আগে ডিক্রিমেন্ট হবে, তারপর হচ্ছে ইউজ হবে। আগে হবে কি? আগে হবে ডিক্রিমেন্ট। আচ্ছা, আগে ডিক্রিমেন্ট হবে অ্যান্ড দেন হচ্ছে ইউজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা আসি সিমিলারলি আই মাইনাস মাইনাস, দেখো মাইনাস মাইনাসটা কখন? পরে, তার মানে হচ্ছে আগে ইউজ হবে, তারপর হচ্ছে ডিক্রিমেন্ট হবে। আচ্ছা, আগে ইউজ হবে, পরে হচ্ছে কি বলবো? পরে হচ্ছে ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? ফাইন। এখন একটা মজার জিনিস দেখো এখানে, সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল দেখাই, সবচেয়ে বেটার হয়। চলো একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ, একটা এক্সাম্পল দেখাই এইখানটাতে, না থাক ওদের নিচে দেখাই। দেখো দেখো দেখো, ধরো ধরো বললাম আই এখানে ধরো এরকম যে আই ইকুয়াল টু হচ্ছে 2, এক্স ইকুয়াল টু বললাম হচ্ছে আই প্লাস প্লাস, ঠিক আছে? এরকম কিছু না তোমার সামনে আছে, ঠিক আছে? কি বললাম বলো তো? আই ইকুয়াল টু 2,
এক্স ইকুয়াল টু হচ্ছে আই প্লাস প্লাস। এক্স ইকুয়াল টু কী বললাম বলো তো, আই প্লাস প্লাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ব্যাপারটা কী ঘটে। তো আমি যদি এই ম্যাথটা সলভ করতে চাই, বা ধরো এই ধরনের প্রবলেম যদি সলভ করতে চাই, তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে আই প্লাস প্লাস। তার মানে কি ইনক্রিমেন্ট হবে পরে, আগে কি হবে? আগে ইউজ হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটাতে কি ঘটবে? আগে হচ্ছে এক্স এর মান, না এখানে ফার্স্ট অফ হচ্ছে এভাবে হবে, আই এর যে মানটা আছে 2, এটা হচ্ছে তোমার একটা অস্থায়ী মেমোরি থেকে স্টোর হয়ে থাকবে। ঠিক আছে? কি বললাম ভাইয়া বলো তো? আই এর যে মানটা সেটি আগে হচ্ছে তোমার একটা অস্থায়ী মেমোরিতে তোমার কম্পিউটারের স্টোর হয়ে থাকবে। ঠিক আছে? স্টোর হয়ে থাকার পরে ফার্স্টে কি হবে? ফার্স্টে হচ্ছে আই এক্স ইকুয়াল টু হচ্ছে 2 হবে। ঠিক আছে? এক্স ইকুয়াল টু 2 হবে। সেকেন্ড স্টেপে আসি। সেকেন্ড স্টেপে কি হবে? সেকেন্ড স্টেপে হচ্ছে আই এর মানটা বাড়বে। সেকেন্ড স্টেপে কি হবে? আই এর মানটা বাড়বে। দেখো আই এর মানটা আগে কত ছিল? 2 ছিল। তো প্লাস প্লাস মানে প্লাস প্লাস মানে বুঝি হচ্ছে এক করে বাড়ানো। ঠিক আছে? আবার একটু দেখে দিয়ে দেখো, আই প্লাস প্লাস বলতে আসলে আমরা বুঝি আই ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক আছে? এটা আসলে আমরা বুঝে থাকি। আই প্লাস প্লাস বলতে কি বুঝি? আই প্লাস প্লাস বলতে বুঝি আই ইকুয়াল টু আই প্লাস 1। ওকে, তো এরকম যদি কিছুটা থাকে যে ধরো আই ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু আই প্লাস প্লাস, বুঝছো? তো ফার্স্টে কি হয়? ফার্স্ট স্টেপে হচ্ছে তোমার আই এর ভ্যালুটা তোমার মেমোরিতে, একটা অস্থায়ী মেমোরিটাকে স্টোর হয়ে থাকে। দেন এটি হচ্ছে আমি অ্যাসাইন করে দিব, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট করব। বুঝছো? তো কি হচ্ছে? ফার্স্টে দেখো অ্যাসাইন করে দিছি, এক্স ইকুয়াল টু 2 বলে দিছি। এরপর আই এর মানটা হচ্ছে ইনক্রিজ হবে, আই ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3। ঠিক আছে? অ্যান্ড থার্ড স্টেপে হচ্ছে কি দেখা যাবে? থার্ড স্টেপে এক্স ইকুয়াল টু 3 দেখা যাবে। বুঝছো? এটা মেনলি হচ্ছে তোমার কম্পিউটারে হয়। এখন এই যে তুমি যে দুইটা স্টেপ দেখতে পেয়েছো, স্টেপ 1 এবং স্টেপ 2, এই যে স্টেপ 1 এবং স্টেপ 2 তুমি যে দেখতে পেয়েছো, এই দুটি স্টেপ মূলত হচ্ছে তোমার কম্পিউটার নিজের মনে মনে করে ফেলে। ঠিক আছে? আর তুমি মেনলি অ্যান্সার হিসেবে দেখবা হচ্ছে এইটা, আই ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু আই প্লাস প্লাস। তুমি যদি এটা দাও তাহলে কি হবে জানো? তাহলে হচ্ছে তুমি অ্যান্সারে দেখতে পাবা এক্স ইকুয়াল টু 3, বাট অ্যাকচুয়ালি কম্পিউটার ভিতরে ভিতরে কি করতেছে? কম্পিউটার ভিতরে ভিতরে হচ্ছে ফার্স্টে এক্স এর ভ্যালুটা, ফার্স্টে হচ্ছে আই এর ভ্যালুটা এক জায়গায় স্টোর করে রাখছে, অ্যান্ড দেন সেই ভ্যালুটা হচ্ছে এক্স এর মধ্যে রেখে দিছে, মানে এক্স এর মধ্যে বসাই দিছে। বসাই দেওয়ার পরে আই এর ভ্যালুটা হচ্ছে তারা এক বৃদ্ধি করছে, বৃদ্ধি করার পরে হচ্ছে দেন আবার এক্স এরটা আপডেট করে দিছে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা বুঝে গেছি যে আই এক্স ইকুয়াল টু আই প্লাস প্লাস যদি থাকে তাহলে কি হয়। এখন ধরো আরেকটা কোশ্চেন তোমার কাছে, বলতে পারো যে ভাই আপনি তো এটা দেখাইছেন, একটা জিনিস দেখান যে আই আই ইকুয়াল টু 2 আছে, যদি এক্স ইকুয়াল টু আই, যদি এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস প্লাস আই থাকে তাহলে কি ঘটনা ঘটবে? যদি প্লাস প্লাস আই থাকে তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখান আমাদেরকে। আচ্ছা চলো দেখাই। তো এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট যে স্টেপ, ফার্স্ট স্টেপে কি হবে বলো তো? আমাদের প্লাস প্লাস আই, তার মানে কি আগে কি হবে? আগে ইনক্রিমেন্ট হবে। আমরা দেখে আসছি না, দেখো প্লাস প্লাস আইতে কি হয়েছে? আগে ইনক্রিমেন্ট হয়েছে। তাহলে দেখো আইয়ের ভ্যালু কত ছিল? আগে 2 ছিল। তাও এখানে হয়ে যাবে আই ইকুয়াল টু 2 প্লাস 1 সমান সমান 3। তার মানে আইয়ের ভ্যালু এই ক্ষেত্রে হচ্ছে আগে আপডেট হয়ে যাবে, অ্যান্ড আমাদের সেকেন্ড স্টেপে হচ্ছে এক্স ইকুয়াল টু 3 হবে। দেখো দুই ক্ষেত্রেই কিন্তু আমরা এক্স এর ভ্যালু 3 দেখতে পাবো, বাট কম্পিউটার ভিতরে আসলে কি ঘটতেছে ভাই, তোমাদেরকে সেই জিনিসটা ফিল করাতে চাচ্ছি। ক্লিয়ার? তো কি হবে দেখো, এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু আই প্লাস প্লাস, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট স্টেপে আগে আইয়ের যে ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা, সেই ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে আগে এক্স এর মধ্যে হচ্ছে অ্যাসাইন করে রাখবে, দেন আইয়ের ভ্যালু আপডেট হবে বা ইনক্রিজ হবে, অ্যান্ড ফাইনালি হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে আমরা ইনক্রিজড ভ্যালুটা দেখতে পাবো। ঠিক আছে? তো এই যে ভাই যে লাল একটা বক্সের মধ্যে যে রেখে দিছি স্টেপ 1 আর স্টেপ 2, এই দুটা মেনলি হচ্ছে তুমি দেখতে পাবা না। তুমি হচ্ছে এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই হচ্ছে এক্স এর ভ্যালু তুমি 3 দেখতে পাবা। ঠিক আছে? জাস্ট এটুকু ঘটতেছে তোমার কম্পিউটারের ভিতরে ঘটতেছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। যদি এইটা বুঝে থাকো তাহলে এইটা তুমি নিজেই পারবা। ঠিক আছে? চলো একটা আমরা এক্সাম্পল দেখি। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে? এই যে এই এক্সাম্পলটা যদি দেখি আমরা, তাহলে হচ্ছে খুব ইজিলি জিনিসটা আমরা ফিল করতে পারবো। হ্যাঁ, অ্যান্ড তোমাদের জন্য ভাই হচ্ছে আরেকটা এক্সাম্পল রেখে দিছে, যেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। এই যে এই এক্সাম্পলটা হচ্ছে তোমরা নিজেরা করবা, আর আমি তোমাদেরকে হচ্ছে এইটা ভালো মতো বুঝাই দিব। ঠিক আছে? ওকে, তো দেখো ফার্স্ট অফ অল দেখো এখানে কি ঘটতেছে। আই ইকুয়াল টু কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। ঠিক আছে? আই ইকুয়াল টু কত? 2 দেওয়া আছে। তো দেখো আমি যদি ফার্স্ট এটাকে প্রিন্ট করতে চাই, দেখো আমি যদি ফার্স্টে প্রিন্ট করি, আই যদি প্রিন্ট করি তাহলে কত হবে? আই যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে 2 হবে অ্যান্সার বা আউটপুট হিসেবে। আর এই যে প্লাস প্লাস আই, এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 3 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আবার দেখো এই যে 3, তার মানে আই এর বর্তমান ভ্যালু কত?
দেখো আই এর বর্তমান ভ্যালু কত ছিল 2 ছিল, আমি যদি এই যে প্রিন্ট যদি করি অ্যান্সার কত পাই 2 পাই। এখন দেখো আমি এখানে কি বলছি প্লাস প্লাস আই, তার মানে কি আমি আই এর ভ্যালুটা হচ্ছে আপডেট করতেছি, বাড়াচ্ছি। সো বাড়াচ্ছি মানে কত 1 বাড়াচ্ছি না, আমরা তো দেখে আসছি যে ভাই আই প্লাস প্লাস মানে কি আই প্লাস প্লাস মানে হচ্ছে আমাদের আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ দেখো আই প্লাস প্লাস মানে কি আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে আই প্লাস 1 বা হচ্ছে বলতে পারো প্লাস প্লাস আই। এই দুটার মানে এই দুটাই হচ্ছে সেম জিনিস, ঠিক আছে, এই দুটাই জিনিস হচ্ছে সেম জিনিস। ওদের কাজ কি, ওদের কাজ হচ্ছে আইয়ের ভ্যালুটা আপডেট করা, হ্যাঁ আপডেট করা। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখো এই ক্ষেত্রে আমরা হচ্ছে 2 পেয়ে গেছি, যখন আমি প্লাস প্লাস আই দিলাম তার মানে হচ্ছে আইয়ের ভ্যালু হচ্ছে 3 হয়ে গেছে 2 থেকে। অ্যান্ড দেন দেখো বর্তমানে কত, বর্তমানে আইয়ের ভ্যালু হচ্ছে 3, সো 3 প্রিন্ট হবে। আবার দেখো আই প্লাস প্লাস দিলাম, তার মানে এখানে আইয়ের ভ্যালু কত হবে 4 হবে, যেহেতু 1 বাড়াবো। বর্তমানে আছে কত 4, তার মানে এখানে অ্যান্সার হবে 4। বলো এটা বুঝে গেছে না? আচ্ছা আবার চলো আমরা এখানে চলে আসি। ফার্স্ট অফ অল আইয়ের ভ্যালু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, যদি জাস্ট প্রিন্ট করে ফেলি তাহলে আইয়ের ভ্যালু কত থাকবে 2ই থাকবে। মাইনাস মাইনাস আই দিছি, অর্থাৎ আইয়ের ভ্যালু কি 1 কমে যাবে ডিক্রিমেন্ট হচ্ছে, তাহলে কত হবে 1 হবে। ক্লিয়ার? আচ্ছা তো বর্তমানে এই যে আবার জাস্ট এটাকে বর্তমানে আইয়ের ভ্যালু কত 1, সে 1কে তুমি যদি আবার ডিক্রিজ করো তাহলে কত হবে 0, তাহলে এখন বর্তমানে আইয়ের ভ্যালু কত 0। বুঝছো? একটু বোঝা গেছে না? আশা করি বোঝা গেছে। আমাদের এই যে ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট এগুলো আসলে এইভাবে কাজ করে। তবে চলো আমি তোমাদেরকে হচ্ছে এখন আবার আরেকটু ফিল দিই জিনিসটা, মানে কিছুক্ষণ আগে তোমাদেরকে যে জিনিসটা বুঝাইছি না যে আসলে এটা কিভাবে কয়েকটা স্টেপ ফলো করে করে হয়, চলো সেই জিনিসটা ফিল দিই। এতক্ষণ আমরা কি বুঝলাম, এতক্ষণ হচ্ছে আমরা বুঝে গেছি যে আসলে আই প্লাস প্লাস এবং আই মাইনাস মাইনাস এগুলো দ্বারা আসলে বুঝতেছি যে আইয়ের ভ্যালু একবার আপডেট হবে, মানে একবার ইনক্রিজ হবে একবার ডিক্রিজ হবে। এখন চলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখি, ঠিক আছে? তো ফার্স্ট যে প্রিন্ট এই যে ফার্স্ট যে প্রিন্ট এফ এই প্রিন্ট এফের কাজ কি, এই প্রিন্ট এফের কাজ হচ্ছে আই এর যে বর্তমান ভ্যালুটা আছে সেই আই এর বর্তমান ভ্যালুটা হচ্ছে প্রিন্ট করা, এই যে প্রিন্ট করে ফেলাম, ঠিক আছে, আই ভ্যালুটা হচ্ছে 2 হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো কি বলছি প্লাস প্লাস আই বলতে কি বুঝি, প্লাস আই বলতে বুঝি হচ্ছে দেখো প্লাস আই বলতে কি বুঝি আগে ইনক্রিজ হবে তারপর আপডেট হবে, ঠিক আছে, আগে ইনক্রিজ হবে তারপর হচ্ছে আমি সেটাকে ইউজ করব। তো দেখো 2 এর ভ্যালু এখানে ফার্স্ট স্টেপে কি ঘটবে, ফার্স্ট স্টেপে হচ্ছে আগে 2 এর ভ্যালু 3 হয়ে যাবে, সেকেন্ড স্টেপে কি, সেকেন্ড স্টেপে হচ্ছে 3 প্রিন্ট হবে। ব্যাপারটা ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এরপর আসো এই যে এরপর দেখো এই ক্ষেত্রে আইয়ের ভ্যালু কত, এই ক্ষেত্রে আইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 3, এই যে আমরা যে 3 পেলাম মাত্র এখান থেকে। এখন দেখো আই প্লাস প্লাস আসলে বলতে বুঝি যেখানে আসলে 3টা ঘটনা ঘটবে, যখনই দেখবো হচ্ছে প্লাস জিনিসটা হচ্ছে পরে আছে, তার মানে এখানে 3টা স্টেপ হবে। ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আইয়ের যে ভ্যালুটা ছিল ফার্স্ট স্টেপ হচ্ছে আগে সেটাই থাকবে মেমোরিতে এক জায়গায় ওকে লুকাই রাখবো। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে আই এর ভ্যালুটা হচ্ছে 1 বাড়ানো, তার মানে 3 + 1 = 4 হওয়া। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে জাস্ট অ্যাসাইন করা বা হচ্ছে আমরা ইউজ করব, তার মানে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝছো? যদি প্লাস চিহ্নটা হচ্ছে আগে থাকে তাহলে কি হবে, আগে থাকলে হচ্ছে আগে বাড়িয়ে দিব, দেন হচ্ছে আমরা অ্যাসাইন করব বা ইউজ করব। অন্যদিকে যদি প্লাস এই সাইনটা পরে হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে যেই ভ্যালুটা হচ্ছে আমাকে বাড়াবো ওই ভ্যালুটা আগে তোমার কম্পিউটার মেমোরিতে একটা অস্থায়ী মেমোরিতে আগে একটু থাকবে, কতক্ষণ থাকার পরে সেই ভ্যালুটাকে তুমি হচ্ছে কি করবা, বাড়ানোর পরে দেন হচ্ছে তুমি আউটপুটে দেখাবা। বুঝছো? তার মানে প্লাস আই থাকলে তুমি 2টা স্টেপে হচ্ছে কাজটা কমপ্লিট হয়ে যাবে, আর আই প্লাস থাকলে হচ্ছে তোমার 3টা স্টেপে তোমার কাজটা কমপ্লিট হবে। ক্লিয়ার? এখানে হচ্ছে সেম কাহিনী, বলো তো সবাই বুঝছো কিনা? যদি সবাই বুঝে থাকো এই পড়াটা, ঠিক আছে, এই পড়াটা যদি সবাই বুঝে থাকো তাহলে তোমাদের জন্য 4টা এক্সাম্পল আছে। দেখো এখানে হচ্ছে আমরা এক্স এর মান হচ্ছে এভাবে বাড়াতে চাচ্ছি, ঠিক আছে, এই যে এই এক্সাম্পলগুলো হচ্ছে তোমাদের জন্য, এগুলো তোমরা SW করে হচ্ছে ভাইয়াকে বলবা যে তোমরা আমাকে মিলি তোমরা হচ্ছে মেসেঞ্জারে, হ্যাঁ তোমরা চাইলে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো, বা তোমরা চাইলে হচ্ছে আমাকে আমি মেল দিয়ে রাখবো, তোমরা চাইলে আমাকে মেইলের মাধ্যমে এগুলো হচ্ছে অ্যান্সার করে বলতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই, তোমাদের মেইলের অ্যান্সার দিব। ক্লিয়ার? আচ্ছা
তো আমি আশা করতে পারি যে তুমি খুব ভালো মতো বুঝতে পারছো, অ্যান্ড তুমি হচ্ছে এগুলো করে করে ভাইয়াকে হচ্ছে মেল করে দিবা, বা হচ্ছে আমাকে মেসেঞ্জারে যদি মেসেঞ্জারে যদি তুমি ছবি তুলে পাঠিয়ে দাও, আমি দেখে দিব। আর আরও বেটার হয়, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে। সবচেয়ে বেস্ট হয় তুমি হচ্ছে সেই গ্রুপের মধ্যে ছবিগুলো জাস্ট পোস্ট করে দিবা, ঠিক আছে? ভাইয়ার গ্রুপটা কিন্তু হচ্ছে মেইনলি যারা প্রোগ্রামিং করতে চায় বা কোডিং করতে চায় এই রিলেটেড। তো আমি খুবই খুশি হব যদি তুমি হচ্ছে এই ধরনের কন্টেন্ট শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই যে মাইনাস মাইনাস নিয়ে এখানে কিছু প্রবলেম, মোট 4টা দিছি জাস্ট। চলো আমরা হচ্ছে কিছু এক্সপ্রেশন দেখে আসি। আমরা কিছুক্ষণ আগে অপারেন্ট অপারেটর দেখে আসছি না, এখন চলো আমরা এক্সপ্রেশন নিয়ে একটু দেখি, ঠিক আছে? এক্সপ্রেশন, আচ্ছা। তো তার আগে তোমাদেরকে হচ্ছে আমি দু একটা জিনিস দেখাতে চাই, অলরেডি আমি দেখায় চলে আসছি সেগুলো। কোথায় কোথায়, এই যে অপারেটর, না এখানে, হ্যাঁ একটা জিনিস দেখো, এই যে গুণ অপারেটর দেখছো, গুণ অপারেটর হচ্ছে আমরা এভাবে স্টার, হ্যাঁ স্টার সাইনের মতো দিয়ে থাকি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে হেডার ফাইলগুলো কোথায়, এই যে হেডার ফাইল, এই তো পেয়ে গেছে। দেখো হেডার ফাইলে আমরা কয়েকটা জিনিস দেখেছি। আমরা যদি কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে চাই তাহলে হচ্ছে এরকম, যে ম্যাথ ডট এইচ দিতে হবে, হ্যাশট্যাগ ইনক্লুড ম্যাথ ডট এইচ দিতে হবে। আর আমরা যদি কোনো কিছুর স্কোয়ার রুট বের করতে চাই তাহলে যে এসকিউআরটি এই ফাংশনটা ইউজ করতে হবে। কোনো কিছু পাওয়ার যদি থাকে তাহলে হচ্ছে পাও ফাংশনটা ইউজ করতে পারি আমরা, ঠিক আছে? এই দুটো আমাদের লাগবে এক্সপ্রেশনের মধ্যে, এই দুটো জিনিস আমাদের লাগবে। এই জন্য ভাই দেখালাম জাস্ট। আচ্ছা, এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এগুলো তো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি করি, বাট কোডের মধ্যে তো আসলে এভাবে করা যাবে না। তাহলে কি করা যাবে? এ কে দেখো এভাবে লিখতে হয়, এ এভাবে গুণ এ, এ গুণ এ মানে কি এ স্কোয়ার, প্লাস বি গুণ বি। এইটা হচ্ছে আমরা কি করতে পারবো, এটা হচ্ছে আমরা কোডের মধ্যে লিখতে পারবো, বুঝে গেছে? এটা হচ্ছে আমরা কি করবো বলতো, কোডের মধ্যে লিখতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা কোডের মধ্যে লিখতে পারবো। কি বললাম বলো তো, এ গুণ এ প্লাস বি গুণ বি, এটা হচ্ছে কি করতে পারবো বলো তো, আমরা কোডের মধ্যে লিখতে পারবো। আচ্ছা, এরপরে দেখো আর ইকুয়াল টু এক্স মড ওয়াই, তাহলে এবারে কি বলা যায়, আর ইকুয়াল টু এক্স, মড সাইনটা কেমন, এমন না পার্সেন্টেজের মতো, এই তো, এই তো সিতে হচ্ছে আমরা এভাবে লিখবো, ঠিক আছে? আর ম্যাথমেটিক্যালি আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো পি ডিভাইড বাই কিউ, এটাকে কি কীভাবে বলা যায়, পি এভাবে ডিভাইড বাই কিউ, এটুকু ক্লিয়ার, ফাইন। এরপরে এরপরে একটা প্লাস সাইন দেব। আচ্ছা, প্লাস সাইন দিলাম। এখানে দেখো আর টু দ্য পাওয়ার এন, মানে আর এর উপর একটা পাওয়ার আছে এন, পাওয়ার আমরা কীভাবে ইউজ করি বলো তো, পাও ফাংশন দিয়ে না, কিছুক্ষণ আগে দেখালাম। তাহলে এখানে এভাবে যে পাও দিতে হবে, পি ও ডাব্লিউ পাও, পাও দেওয়ার পর এই যে ফার্স্ট ব্রেকেট দিবা, দেখো আর এর উপরে এন আছে না, আর এর পাওয়ার হচ্ছে এন, তাহলে আর হচ্ছে আগে লিখতে হয়, এটা কমা দিতে হয়, তারপর এন লিখতে হয়, এই তো। এইভাবে মূলত হচ্ছে আমরা পাওয়ার ইউজ করে থাকি, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ার যদি বের করতে চাই আমরা এইভাবে হচ্ছে সি প্রোগ্রামিংয়ে কোড লিখি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো খুব মজার জিনিস, এখানে দেখো তো একটা স্কোয়ার রুট আছে না, স্কোয়ার রুট আছে না, স্কোয়ার রুট থাকলে আমরা কি করি, এস কিউ আর টি, ওই ফাংশনটা ইউজ করি। তো লেখো এস কিউ আর টি, এই ফাংশনে লিখবা। দেখো এই ফাংশনের মধ্যে কিন্তু সব কিছু আছে, ঠিক আছে? কি আছে দেখো, এই ফাংশনের মধ্যে ফার্স্টে এস আছে, এস দিলাম, এস এর সাথে গুণ আকারে আছে, তো গুণ দাও, গুণ দিলাম। কি আছে, এস মাইনাস এ, লিখো এস মাইনাস এ, এই তো। এস মাইনাস এর সাথে গুণ আকারে আছে কি, এস মাইনাস বি, আবার এই যে গুণ দাও, এস মাইনাস বি, আবার গুণ দাও, এস মাইনাস সি। আচ্ছা দেখো আমাদের পুরো জিনিসটা লেখা শেষ হয়ে গেছে, হ্যাঁ শেষ হয়ে গেছে। এবার হচ্ছে এই যে স্কোয়ার ফাংশনের ফার্স্ট দিলাম, লাস্টটা দিলাম, আর পুরোটার মধ্যে হচ্ছে আমার এই ফুল হচ্ছে সূত্রটা চলে আসছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো এখানে মজার জিনিস, যে এ প্লাস বি ডিভাইড বাই সি টু দ্য পাওয়ার হচ্ছে এন, তার মানে হচ্ছে দেখো তো এই যে আর টু দ্য পাওয়ার এন দেখছি না আমরা, তো এখানে আর এর জায়গায় হচ্ছে এই পুরোটা আছে, পুরোটা হচ্ছে আর এর জায়গায়, আর এই এন এর জায়গায় হচ্ছে এই এন, বোঝা গেছে? আচ্ছা দেখো তাহলে ব্যাপারটা কি ঘটবে, ফার্স্টে হচ্ছে আমরা পাও ফাংশন ইউজ করব, পাও দিব, পাও লেখার পরে হচ্ছে কি করবো বলো তো, পাও লেখার পরে হচ্ছে দেখো, পাও লেখার পরে এখানে কিছু একটা থাকে, কমা এখানে কিছু একটা থাকে, এখানে থাকে তোমার বেসটা আর পরে থাকে তোমার পাওয়ারটা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা লিখি ব্যাপার, পাও ফাংশন দিলাম, বড় করে হচ্ছে ব্রেকেটটা দিলাম। এবার হচ্ছে কি করতে হবে বলো তো, এ প্লাস এ আছে প্লাস আছে বি ডিভাইডেড বাই সি, তার মানে এভাবে বলতে হবে বি ডিভাইডেড বাই সি, এই
এটা হচ্ছে জাস্ট এই যে তোমার বেজের কারণে কমা পাওয়ার কত এন দিলাম, আর এইটা হচ্ছে আমাদের পাওয়ার ফাংশনের তোমার হচ্ছে ব্রেকেটটা। ক্লিয়ার? ওকে, এরপর দেখো মাইনাস বি প্লাস, ফার্স্ট অফ অল দেখো কি করা যায়, দেখো এভাবে হচ্ছে ভাগটা দিলাম, ভাগ দেওয়ার পর নিচে কি আছে, 2a আছে, সো 2a লিখে দিই, 2 গুণন a। আচ্ছা, ভাগের উপরের পাশে কি আছে, উপরের পাশে ফার্স্ট আছে হচ্ছে মাইনাস বি দাও, সমস্যা নেই, প্লাস 1 দাও, তাও প্রবলেম নেই। এবার দেখো একটা স্কোয়ার রুট আছে না, তার মানে এসকিউআরটি এই ফাংশন আমাকে নিয়ে আসতে হবে, এসকিউআরটি এই ফাংশন নিয়ে আসলাম। তো এই ফাংশনের মধ্যে কি থাকবে, বি স্কোয়ার মানে কি বলো তো, বি স্কোয়ার মানে হচ্ছে বি ইন্টু বি। আচ্ছা, মাইনাস 4 গুণন এ গুণন সি, ঠিক আছে। আর এই পুরোটা কি ভাগের উপরে পোর্শনে না, বলো তো পুরোটা কি উপরে আছে না? হ্যাঁ উপরে আছে, যেহেতু উপরে আছে এই জন্য পুরোটাকে হচ্ছে উপরে রেখে দিলাম, আর নিচেটা হচ্ছে নিচে থাকলো। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? আমি আশা করতে পারি তুমি হচ্ছে খুব ভালো মতো আজকের ক্লাসটা বুঝতে পারছো, ঠিক আছে। অ্যান্ড আজকের ক্লাস যদি বুঝে থাকো তাহলে তুমি মনে করবা তুমি সি প্রোগ্রামিংয়ের মোটামুটি বেসিকটা তোমার মোটামুটি ক্লিয়ার বলা যায়, ঠিক আছে। পুরোপুরি ক্লিয়ার আমি এখনো বলতে পারতেছি না, কারণ তুমি যখন প্রবলেম সলভ করবা তখন দেখবা যে তোমার আসলে যে আস্তে আস্তে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি এবং এই চ্যাপ্টারটা তোমার ভালো মতো দখলে আসতেছে, বুঝছো ভাই। তোমাদেরকে যত ধরনের প্রবলেম থাকতে পারে এই চ্যাপ্টারের সমস্ত প্রবলেম ভালো মতো একটা একটা করে বুঝিয়ে দিব, ওকে। আর সেই প্রবলেমগুলো তুমি যদি ভালো মতো বুঝতে পারো বা বুঝতে যদি চাও তাহলে হচ্ছে এই যে বেসিকগুলো ভাই দিচ্ছি খুব ভালো মতো তোমাকে আগে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে, ভালো মতো নোট করতে হবে। আমি কিন্তু মাঝে মধ্যে দেখবা ক্লাসের মধ্যে সরে গিয়ে তোমাকে হচ্ছে ফুল নোটটা করার জন্য বা স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিচ্ছি। সো তুমি কিন্তু এই টাইমটা অবহেলা করবা না, ভালো মতো নোট করবা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। জাস্ট তোমাদেরকে একটু ঝলক দিতে চাই নেক্সট ক্লাস আমরা কি করবো। দেখো নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ আসতে পারে সকল টাইপের ম্যাথ, দেখো ভাই টাইপ অনুযায়ী, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা কীভাবে তুমি বুঝবা, সেটা বোঝার জন্য হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট, হ্যাঁ, সি প্রোগ্রামিং সব একসাথে বুঝাই দিব। তারপর দেখো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, লিপ ইয়ার নির্ণয়ের খুব ইম্পর্ট্যান্ট, গ্রেড নির্ণয়, একটা সংখ্যা ছোট নাকি বড় সেটা নির্ণয়ের জন্য। আবার ধরো হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে কনভার্ট বা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার, হ্যাঁ। আবার ধরো হচ্ছে আরও সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার জিসিডি আর এলসিএম অর্থাৎ লসাগু গসাগু। আবার দেখো ফ্যাক্টোরিয়াল, সিরিজ, যেমন ধরো হচ্ছে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো এইরকম যদি একটা ধরো তোমার সিরিজ থাকে, এই সিরিজকে তুমি হচ্ছে কীভাবে ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিংয়ে কনভার্ট করবা সকল কিছু ভাই তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। সকল কিছু দেখিয়ে দিব। আর এইটা যদি দেখতে চাও তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা দেখতে হবে, অর্থাৎ লেকচার 3তে ভাই হচ্ছে সব ভালো মতো বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা, তো আজকে তোমাদের কাছ থেকে হচ্ছে ভাইকে বিদায় নিতে হবে। তো আমরা মোটামুটি হচ্ছে আজকে অনেক কিছু শিখে গেছি। আমরা হচ্ছে একটা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার দেখছি, তারপর হচ্ছে কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে আউটপুট নিতে হয় সেগুলি দেখছি। তারপর হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে একটু জেনেছি, অপারেটর সম্পর্কে জেনেছি, আমরা কনস্ট্যান্ট সম্পর্কে জেনেছি। এগুলো লিখতে হলে আমাদেরকে কোন কোন বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে সেগুলো আমরা জেনেছি। অ্যান্ড অপারেটরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের ধরো বেসিকটা ক্লিয়ার করার জন্য এই টপিকটা খুব লাগে, সেটা হচ্ছে যে আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই এদের মধ্যে ডিফারেন্স কোথায়, অথবা বলতে পারি হচ্ছে আমরা আই মাইনাস মাইনাস অথবা মাইনাস মাইনাস আই এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তোমাদেরকে মাঝে মধ্যে বলে যে হচ্ছে এক্সাম্পল আকারে আমাদেরকে দেখাও, মানে এক্সামই বলে যে আমাদেরকে উদাহরণ সহ দেখাও তার পার্থক্য। সো ভাইয়া এই যে তোমাদেরকে পার্থক্য লিখে দিছি, এই পার্থক্য তুমি যদি লেখো আর একটা এক্সাম্পল যদি দিয়ে দাও, যে ভাই তোমাদেরকে যে এক্সাম্পল দিয়ে বুঝাই দিছি তুমি যদি দিয়ে দাও, তুমি ফুল মার্ক খুব ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।